সেই রাতে মহানগরের কেন্দ্রস্থলে একটি বিলাসবহুল ভিলায় একজন সম্পদশালী এবং কঠিন মনের ধনকুবের তার সদ্য নিয়োগকৃত দরিদ্র গৃহপরিচারিকার নিষ্ঠা যাচাই করার উদ্দেশ্যে ঘুমের ভান করার সংকল্প নিলেন। তিনি উদ্দেশ্যপূর্ণভাবে তার মানিব্যাগ, হাতঘড়ি এবং এমনকি সিন্দুকটিকেও সামান্য ফাঁক করে রেখে দিলেন, শুধুমাত্র এটি পর্যবেক্ষণ করার জন্য যে তিনি কিভাবে সাড়া দেন। কিন্তু যখন আলো নিভে গেল এবং কক্ষে শুধুমাত্র নিঃশ্বাসের ধীরগতির শব্দ অবশিষ্ট রইল, তখন সেই যুবতী ভিতরে প্রবেশ করল। কিন্তু কোনো কিছুই তেমন ঘটল না যেমনটি তিনি কল্পনা করেছিলেন। সেই অভাবগ্রস্ত যুবতী এমন কিছু করল যা দেখে সেই সম্পদশালী ব্যক্তিটি বিস্ময়ে নির্বাক হয়ে গেলেন, এবং সেই ক্ষণ থেকেই তার জগৎ ধ্বংস হয়ে খণ্ডবিখণ্ড হতে আরম্ভ করল এবং পরবর্তীতে এমন এক পদ্ধতিতে পুনরুজ্জীবিত হল যা কেউ প্রত্যাশা করেনি। ভিলাটি একটি অভিজাত অঞ্চলে নিরিবিলিতে অবস্থিত ছিল, যার চারপাশে সুন্দরভাবে ছাটা সবুজ বৃক্ষরাজি ছিল, ঠিক যেমনটি তার স্বামীর জীবনশৈলী ছিল, সুব্যবস্থিত, শান্ত এবং অনুভূতির জন্য কোনো স্থান ছিল না। সেই ভিলায় কোনো কিছুর ঘাটতি ছিল না, জীবন ছাড়া। অরিজিৎ, এক বিখ্যাত রিয়েল এস্টেট সংস্থার প্রধান নির্বাহী, এই ব্যয়বহুল নীরবতায় অভ্যস্ত হয়ে উঠেছিলেন। তার বিশ্বে সাফল্যকে সংখ্যায় এবং ক্ষমতাকে অনুগত্যে পরিমাপ করা হতো, এবং বিশ্বাসকে একটি বিলাসিতা বলে মনে করা হতো। সেই কারণে যখন তিনি একজন নতুন গৃহপরিচারিকা নিয়োগের সংকল্প নিলেন, তখন তিনি তার নাম বা অবস্থা সম্পর্কে জানার আবশ্যকতাও অনুভব করেননি। তিনি শুধুমাত্র তার ব্যবস্থাপককে আদেশ দিয়েছিলেন, এমন কাউকে নিয়োগ করো যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কম কথা বলবে এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। আর এইভাবেই প্রিয়া আসল। সেই যুবতী একটি কুয়াশা ঘেরা প্রভাতে ভিলার প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করল। তার পিঠে একটি পুরাতন ব্যাগ ছিল এবং হাতে কাপড়ের একটি থলে ছিল যাতে কয়েক জোড়া পোশাক ছিল। তার সাদা কামিজটি ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কালো প্যান্টটি ঘর্ষণে জীর্ণ হয়ে গিয়েছিল এবং জুতোর ব্র্যান্ড চেনা কষ্টকর ছিল। তার মুখশ্রী ছিল সাধারণ, গায়ের রং শ্যামবর্ণ এবং চোখগুলো সর্বদা দূরবর্তী কোনো কিছু অনুসন্ধান করছে বলে অনুভূত হতো। কিন্তু লক্ষ্মী আন্টি, যিনি দীর্ঘকাল ধরে ঘরের ব্যবস্থাপক ছিলেন, তিনি একটি দৃষ্টিতেই উপলব্ধি করেছিলেন যে এই যুবতী সহজে পরাজয় স্বীকার করার ধরনের নয়। প্রিয়াকে নিচতলায় স্টোর কক্ষের সংলগ্ন একটি ছোট কক্ষ বরাদ্দ করা হলো। কেউ তাকে অতিরিক্ত কিছু বলেনি। সে নিজে থেকে কাজ শিখে নিল, নিজে থেকে তার কাজের সময়সূচি নির্ধারণ করল। পরের দিন প্রভাতে যখন সকলে নিদ্রায় ছিলেন, প্রিয়া উঠান পরিষ্কার করে ফেলেছিল, রান্নাঘর পরিষ্কার করে দিয়েছিল এবং লিভিং কক্ষে গরম জল রেখে দিয়েছিল। অরিজিৎ কাকতালীয়ভাবে তাকে প্রভাত 6:30টায় দেখলেন। সে ডাইনিং টেবিলের দিকে অগ্রসর হচ্ছিল, কোনো আওয়াজ না করে ঝুঁকে কাজ করছিল। তিনি কিছু বললেন না, শুধুমাত্র কয়েক মিনিট তাকে পর্যবেক্ষণ করলেন এবং তারপর চলে গেলেন। এই ব্যক্তিটি সহজ ছিলেন না। অরিজিতের মডেল বান্ধবী সোনালির এটি পছন্দ হয়নি। এমন ফ্যাকাশে একটা যুবতীকে কেন কাজে নিলে? এটি কোনো নিম্নমানের চলচ্চিত্রের নায়িকার মতো দেখতে, এই স্থানের উপযোগী হয়। অরিজিৎ উত্তর দিলেন না, তার চোখ ফোনের পর্দায় আটকে ছিল। তিনি বিতর্ক করতে পছন্দ করতেন না, কিন্তু সোনালি সহজে পরাজয় মেনে নেওয়ার ধরনের ছিল না। যখনই সে প্রিয়াকে দেখত, কোনো না কোনো অজুহাত খুঁজে নিত। এই যুবতী, মুছার সময় জল আমার পায়ে কেন ছিটিয়ে পড়ল? এই তরকারিটি এত ফ্যাকাশে কেন? তুমি কি আমাকে বিষ খাওয়াতে চাও? দোতলায় ঘোরাঘুরি করবে না, সেই স্থান তোমার মতো লোকেদের জন্য নয়। প্রিয়া বিতর্ক করেনি, সে নীরবে সবকিছু সহ্য করতে থাকল, যেন সে অপমানিত হওয়ায় অভ্যস্ত হয়ে গিয়েছে। কিন্তু কেউ জানত না যে প্রতি রাতে নিদ্রায় যাওয়ার পূর্বে সে তার ব্যাগ থেকে একটি ছোট ব্রেসলেট বের করত, একটি সাধারণ রূপোর ব্রেসলেট, যার ওপর অভয় নাম খোদাই ধরা ছিল। সে সেটিকে কয়েক মিনিট ধরে পর্যবেক্ষণ করত এবং তারপর নিজের হাতের ওপর মাথা রেখে শয়ন করত। এক দুপুরে যখন প্রচণ্ড বর্ষণ হচ্ছিল, অরিজিৎ সোনালির একটি বার্তা পেলেন। তোমার অধ্যয়ন কক্ষের সিন্দুকটি দেখো, আমার মনে হয় কিছু অনুপস্থিত আছে। অরিজিৎ সাথে সাথে বাড়ি ফিরলেন। তিনি কিছু বললেন না, শুধুমাত্র সিন্দুক খুললেন এবং যাচাই করলেন। সিন্দুকে রাখা মানিব্যাগ থেকে 2 লক্ষ টাকা নগদ অনুপস্থিত ছিল। জোরপূর্বক প্রবেশের কোনো লক্ষণ ছিল না, তালাও ভাঙা ছিল না। ব্যবস্থাপক কিছু জানতেন না, প্রহরীও কোনো অজানা ব্যক্তিকে আসা যাওয়া করতে দেখেননি। সোনালি অরিজিতের পাশে দাঁড়িয়ে তার কানে ফিসফিস করে বলল, আমি ছাড়া তোমার কক্ষে আর কে প্রবেশ করতে পারে? শুধুমাত্র সেই গৃহপরিচারিকাই আছে, তাকে কিভাবে বিশ্বাস করা যায়? অরিজিৎ এত সহজে বিশ্বাস করেননি। তিনি কুসংস্কারাচ্ছন্ন ছিলেন না, কিন্তু এতটাও অজ্ঞ ছিলেন না যে স্পষ্ট সম্ভাবনাগুলোকে অবহেলা করবেন। সেই রাতে তিনি তার অধ্যয়ন কক্ষ আবার সাজিয়ে নিলেন, উদ্দেশ্যপূর্ণভাবে সিন্দুক ফাঁক করে রেখে দিলেন,
মানিব্যাগ টেবিলের ওপর রেখে দিলেন এবং কক্ষে সোফার ওপর নিদ্রার ভান করতে শুরু করলেন। যখন ঘড়িতে 1টা বাজল, তখন কাঠের মেঝে হালকা পায়ের শব্দ শোনা গেল। সেটি প্রিয়া ছিল। সে একটি ফ্যাকাশে রঙের সুতি রাত্রির পোশা পরিহিত ছিল, চুলগুলো খুব সুন্দরভাবে বাঁধা ছিল। সে একটি বিড়ালের মতো নীরবে ভিতরে প্রবেশ করল। কোনো আওয়াজ হল না। তার চোখ চারদিকে ঘুরল, মানিব্যাগের উপর স্থির হল, কিন্তু তারপর সে অগ্রসর হল না। সে অরিজিৎকে দেখল। তার চোখ অনেকক্ষণ তার ওপর স্থির রইল। তারপর সে ধীরে ধীরে অগ্রসর হল। চেয়ারে রাখা কম্বলটি তুলে তাকে শরীরে জড়িয়ে দিল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। সে নিজের পকেট থেকে একটি ছোট বস্তু বের করল। সেটি একটি পুরাতন ভগবদ্ গীতা ছিল। সে সেটিকে মানিব্যাগের ওপর রেখে দিল এবং খুব ধীরে ফিসফিস করে কিছু বলল যা কেউ শুনতে পেল না, এবং তারপর সে পিছিয়ে এলো, দরজা বন্ধ করে দিল, যেন সে কখনো ভিতরে প্রবেশ করেনি। অরিজিৎ সাথে সাথে চোখ খুললেন। তার হৃদয় জোরে জোরে ধরভর করছিল, চুরির ভয় নয়, বরং যা তিনি এইমাত্র দেখলেন তার কারণে। নীরবতায় সম্পাদিত এক মহান দান, যার কোনো প্রমাণের আবশ্যকতা ছিল না। পরের দিন প্রভাতে মানিব্যাগ সেখানেই ছিল, একটি টাকাও কম ছিল না, কিন্তু মানিব্যাগের ওপর সেই পুরাতন ভগবদ্ গীতা রাখা ছিল, যার ভিতরে পেন্সিল দিয়ে একটি লাইন লেখা ছিল, মানুষ কেবল রুটি দিয়ে নয়, বরং স্বাভিমান নিয়েও বাঁচে। অরিজিৎ কাউকে কিছু বললেন না। তিনি শুধুমাত্র প্রাতরাশের সময় প্রিয়াকে আরও ভালোভাবে দেখলেন। সে সবসময়ের মতো নীরবে নিজের জন্য খাবার বেড়ে নিচ্ছিল, কাউকে দেখছিল না। সোনালি আবার আর চোখে তাকাল, কিন্তু অরিজিৎ প্রথমবার বললেন, আজকের স্যুপ খুব সুস্বাদু হয়েছে, তুমি তৈরি করেছ? প্রিয়া কিছুটা বিস্মিত হল এবং তারপর মাথা নাড়ল। সোনালি অরিজিতের দিকে তাকিয়ে রইল। তুমি তার তৈরি স্যুপের প্রশংসা করছ? তুমি কি সত্যি এই যুবতীকে এখানে রাখতে চাও? অরিজিৎ তাকে দেখলেন। তার চোখে সেই পরিচিত মায়া ছিল না। গৃহপরিচারিকা হোক বা না হোক, ভালো রান্না করা ব্যক্তির প্রশংসা হওয়া উচিত। এই কথাটি খাবারের টেবিলে কয়েক সেকেন্ডের জন্য নীরবতা নিয়ে এলো। সোনালি ক্রোধে নিজের খাবার অর্ধেক রেখে উঠল এবং সরাসরি দোতলায় চলে গেল। প্রাতরাশের পর অরিজিৎ সরাসরি তার অধ্যয়ন কক্ষে গেলেন। ভগবদ্ গীতা তুললেন এবং সেই পাতাটি খুললেন যেখানে চিহ্নিত ছিল। বইয়ের একপাশে একটি ছোট ছবি ছিল। প্রায় 6 বছরের একটি ছেলে স্কুলের পোশাকে খিলখিল করে হাসছে, হাত দিয়ে হৃদয়ের আকৃতি তৈরি করছে। ছবির পিছনে লেখা ছিল, অভয় 2019। অরিজিৎ চেয়ারে হেলান দিয়ে বসলেন, হাতে ছবি নিয়ে। তার মাথা খালি ছিল। অনেক বছর পর প্রথমবার তিনি নিজের ভিতরে কিছু একটা চলাচল অনুভব করলেন। টাকার জন্য নয়, কারো ওপর সন্দেহের জন্য নয়, বরং এই তথাকথিত আদর্শ ভিলার মাঝে তিনি একটি প্রকৃত জিনিস, একটি নীরব দুঃখ এবং একটি অত্যন্ত মানবিক উপস্থিতি দেখেছিলেন। তিনি প্রিয়া সম্পর্কে অধিক কিছু জানতেন না, কিন্তু গত রাতে সে একটি গভীর ছাপ ফেলেছিল, কোনো বড় কাজ দিয়ে নয়, বরং সুযোগ থাকা সত্ত্বেও কিছু না করার মাধ্যমে। আর সেই রাত থেকেই ভিলায় পরিবর্তন শুরু হল, খুব ধীরে ধীরে, খুব নিরিমিলিতে, কিন্তু এতটাই যে যারা সত্যি মনোযোগ দিত তারা অনুভব করতে পারত যে উষ্ণটা ধীরে ধীরে ফিরে আসছিল, দামি ক্রিস্টাল ঝাড়বাতি থেকে নয়, বরং একটি নীরব হৃদয় থেকে, যা এইমাত্র ভিতরে প্রবেশ করেছিল। সেই দিন থেমে থেমে বর্ষণ হচ্ছিল। ভিলার পরিবেশ, যা আগে থেকেই শান্ত ছিল, এখন আরও ঘন কুয়াশায় ডুবে আছে বলে অনুভূত হচ্ছিল। বড় বড় কাচের জানালায় বর্ষণের ফোঁটা লেগেছিল, লিভিং কক্ষ থেকে আসা হলুদ আলোয় প্রতিফলিত হচ্ছিল, যাতে পরিবেশ একই সাথে আরামদায়ক এবং অদ্ভুতভাবে শীতল অনুভূত হচ্ছিল। অরিজিৎ তার অধ্যয়ন কক্ষে চুপচাপ বসেছিলেন। তার হাতে ছোট সেই ভগবদ্ গীতা এবং এক মাসুম হাসিমাখা শিশুর ছবি ছিল। ছবির পিছনে লেখা শব্দগুলো, অভয় 2019, প্রভাত থেকেই তার মাথায় ঘুরছিল। তিনি সেই বইটির পুরাতন হলুদ হয়ে যাওয়া পাতাগুলো বারবার উল্টাচ্ছিলেন। এটি শুধুমাত্র একটি বস্তু ছিল না, এই বইটি নিজের সাথে একটি অত্যন্ত ব্যক্তিগত এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক অনুভূতি নিয়ে আছে বলে অনুভূত হচ্ছিল। সেই রাতে অরিজিৎ সকলের সাথে খাবার গ্রহণ করলেন না। তিনি কাজে ব্যস্ত থাকার অজুহাত দিয়ে নিজের কক্ষেই রইলেন। কিন্তু সত্যটি হলো এই যে তিনি মনোযোগ দিতে পারছিলেন না। প্রিয়ার ধীরে তাকে কম্বল জড়ানো এবং তারপর বইটি মানিব্যাগের উপর রাখা, এই দৃশ্যটি তার মাথায় একটি ধীর তরঙ্গের মতো বারবার আসছিল। তিনি তার অধ্যয়ন কক্ষের সুরক্ষা ক্যামেরার মনিটর চালু করলেন। গতরাতের রেকর্ডিংটি পিছিয়ে দেখলেন। তিনি প্রতিটি নড়াচড়া মনোযোগ দিয়ে দেখছিলেন। প্রিয়া দরজা খুলল, এক দ্বিধাময় দৃষ্টি নিয়ে ভিতরে প্রবেশ করল। তাতে লোভের কোনো লক্ষণ ছিল না।
সে শুধুমাত্র সেখানে দাঁড়িয়ে তাকে অনেকক্ষণ চুপচাপ দেখছিল। এক মুহূর্ত যা ছোট অনুভূত হচ্ছিল, কিন্তু অরিজিৎকে কাঁপিয়ে দিল। যেভাবে সে তাকে কম্বল জড়ালো, যেমন কোনো মাতা তার অসুস্থ শিশুকে জড়ায়, কোনো হিসাব ছাড়াই, কোনো সন্দেহ ছাড়াই, শুধুমাত্র এক সাধারণ যত্ন। অরিজিৎ পিছনের দিকে হেলান দিলেন। তার চোখ ছাদে আটকে ছিল। কতদিন ধরে কেউ তাকে কম্বল জড়ায়নি। গৃহপরিচারিকা নয়, প্রেমিকা নয়, সচিব নয়, বরং এমন কেউ যে প্রকৃতপক্ষে তাকে একজন মানুষ হিসেবে দেখেছে, টাকা, পদ বা লাভের জন্য নয়। রাত হল, বর্ষণ এখনও ঝিরঝির করে পড়ছিল। নিচে প্রিয়া রান্নাঘরের মেঝে মুছছিল। তার রোগা কিন্তু মজবুত হাত প্রতিটি কাজ মমতা এবং সতর্কতার সাথে করছিল। লক্ষ্মী আন্টি এক কোণে চা পান করছিলেন। মাঝে মাঝে সেই তরুণী যুবতীকে দেখে নিচ্ছিলেন। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি মোছার কাপড় খুব ভালোভাবে ধো, তিনি বললেন। আগের গৃহপরিচারিকা শুধুমাত্র সেটিকে চিপে শুকিয়ে দিত, মেঝে মোছার পরেও আঠালো অনুভূত হতো। প্রিয়া ধীরে হাসল এবং কিছু বলল না। সে নিজের কাজ করতে থাকল। তুমি আগে কি কাজ শিখেছিলে? লক্ষ্মী আন্টি সত্যি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন। নার্সিং আন্টি, প্রিয়া সংক্ষিপ্ত উত্তর দিল। তাহলে কেন ছেড়ে দিলে? সেই পেশায় এখন ভালো বেতন পাওয়া যায়। প্রিয়া কয়েক সেকেন্ডের জন্য থামল এবং তারপর ধীরে ধীরে এক সমান স্বরে বলল, আমার ছেলে মারা গেছে। আমি এখন ভেন্টিলেটরের শব্দ এবং জীবাণুনাশকের গন্ধ সহ্য করতে পারতাম না। এই কথাটি লক্ষ্মী আন্টিকে নীরব করে দিল। তিনি আর কিছু জিজ্ঞাসা করলেন না, শুধুমাত্র এক দীর্ঘশ্বাস ফেললেন। তার বৃদ্ধ চোখে দয়ার এক রশ্মি থলে উঠল। পরের দিন প্রভাতে যখন অরিজিৎ লিভিং কক্ষে এলেন, প্রিয়া আগে থেকেই প্রাতরাশ প্রস্তুত করে রেখেছিল। খুব জাঁকজমকপূর্ণ কিছু নয়, শুধুমাত্র ভাজা ডিম, রুটি এবং এক গ্লাস সয়া দুধ। সে সুন্দরভাবে কাটা ডিমের প্লেটটি দেখল, যার কুসুম ঠিকভাবে রান্না হয়েছিল। পাশে দুধের গ্লাস ছিল, যেখান থেকে হালকা ধোয়া উঠছিল এবং একটি সুবাসও আসছিল। অরিজিৎ টেবিলে বসে গেলেন, ধীরে মাথা নাড়লেন। তুমি তৈরি করেছ? জি, প্রিয়া উত্তর দিল। তিনি আর কিছু বললেন না, শুধুমাত্র কাঁটা চামচ তুলে ডিমের এক টুকরো চেখে দেখলেন। স্বাদ একদম ঠিক ছিল, না অতিরিক্ত নোনতা, না অতিরিক্ত ফ্যাকাশে। কিন্তু যে জিনিসটি তার দৃষ্টি আকর্ষণ করল তা খাবার ছিল না, বরং প্রতিটি ছোটখাটো বিষয়ে দেখানো যত্ন ছিল। একজন গৃহপরিচারিকার এত সুন্দর খাবার তৈরির আবশ্যকতা হয় না, যতক্ষণ না সে খাবার ব্যক্তির প্রকৃত যত্ন করে। সোনালি পরে একটি লাল রেশমি রাত্রির গাউন পরিহিত হয়ে এলো। তার কুঞ্চিত চুলগুলো এলোমেলো ছিল, কিন্তু তবুও সে একটি অহংকারী সৌন্দর্য বজায় রাখার প্রচেষ্টা করছিল। সে অরিজিতের সামনে বসে গেল, পাশে টেবিল মুছতে থাকা প্রিয়ার ওপর নজর দিল এবং তারপর ব্যঙ্গাত্মকভাবে হাসল। ডিমের প্রশংসা করছ? এমন সস্তা জিনিসকেও বিশেষ মনে করো? অরিজিৎ কোনো প্রতিক্রিয়া ছাড়াই খেতে থাকলেন। সোনালি তার চুল ঝাঁকালো এবং তার দিকে তাকাতে লাগল। সত্যি বলতে, তুমি দিনে দিনে অদ্ভুত হয়ে যাচ্ছ। এই গ্রাম্য গৃহপরিচারিকাটাকে রাখার অর্থ কি? তুমি কি ঘুমের ভান করে তার পরীক্ষাও নিলে? অরিজিৎ কিছুটা থামলেন। তুমি আমার ওপর নজর রাখছ, অধ্যয়ন কক্ষের ক্যামেরা সরাওনি। তুমি ভেবেছিলে আমি জানতে পারব না। পরিবেশ হঠাৎ থমথমে হয়ে গেল। অরিজিৎ কাঁটা চামচ নিচে রাখলেন এবং তাকে দেখলেন। আমি লোকেদের পরীক্ষা এই জন্য নিই না যে তাদের ফাঁসাব, বরং এই জন্য নিই যাতে নিজেকে প্রশ্ন করতে পারি। সোনালি জোরে হাসল। হে ঈশ্বর, এক প্রধান নির্বাহীর মুখে এমন দার্শনিক কথাবার্তা! তুমি তার পরীক্ষা এটা দেখার জন্য নিলে যে সে চুরি করে কিনা, তাই না? এখন যখন দেখলে সে টাকা নেয়নি, তখন তুমি আবেগপ্রবণ হয়ে গেলে। অরিজিৎ আর কিছু বললেন না। তিনি উঠলেন এবং নিজের অর্ধেক প্রাতরাশ টেবিলে রেখে চলে গেলেন। সেই পুরো প্রভাত অরিজিৎ নিজের কক্ষে বসে রইলেন। তার সামনে কর্মচারীদের ফাইল ছিল। তিনি প্রথমবার প্রিয়ার ফাইলটি গুরুত্ব সহকারে খুললেন। পুরো নাম লক্ষ্য করলেন, প্রিয়া দেবী। জন্ম 1998, আদিনিবাস, বিহার। আগের পেশা জরুরি কক্ষে নার্স। ব্যক্তিগত ঘটনার পর স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেয়। নিচে তার সাম্প্রতিক ঠিকানা এবং লক্ষ্মী আন্টির হাতে লেখা একটি মন্তব্য ছিল, শান্ত, কম কথা বলে, নিষ্ঠার সাথে কাজ করে। অরিজিৎ ফাইল টেবিলের ওপর রেখে দিলেন। তার মাথায় একটি ভিন্ন ছবি গঠিত হতে শুরু করল। এক মাতা যে নিজের সন্তান হারিয়েছে, এক নার্স যে এক মানসিক আঘাতের পর নিজের পেশা ত্যাগ করেছে, এক ব্যক্তি যে বাঁচার জন্য গৃহপরিচারিকার কাজ গ্রহণ করে, চুপচাপ, কোনো অভিযোগ ছাড়া, কিন্তু তবুও নিজের কাছে একটি ভগবদ্গীতা এবং একটি অখণ্ড বিশ্বাস রাখে। দুপুরে বর্ষণ থেমে গেল।
বিলম্বিত সূর্যকিরণ পাতা থেকে টপ টপ করে পড়ছিল, পরিষ্কার মেঝে লম্বা ছায়া গঠন করছিল। প্রিয়া ওখানে কাপড় শুকাতে দিচ্ছিল, একটি পুরাতন টি শার্ট যার উপর এক হাস্যোজ্জ্বল ছেলের ছবি মুদ্রিত ছিল। অরিজিৎ দোতলার ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন, তার চোখ তাকে দেখছিল। এক অদ্ভুত অনুভূতি উথলে উঠল, যেন তার ভিতরে কিছু মৃতপ্রায় অংশ হঠাৎ সজীব হয়ে উঠেছে। এটা দয়া ছিল না, বরং শ্রদ্ধা ছিল। আর সেই ক্ষণ থেকে তিনি জানতেন যে এই ভিলায় জীবন এখন মোড় নিতে শুরু করেছে। এই জন্য নয় যে কেউ বেশি পরিষ্কার করছিল, বরং এই জন্য যে এই প্রাণহীন পরিবেশে একটি নীরব হৃদয় নিজের স্পন্দন গঠন করতে শুরু করেছে, ধীর কিন্তু সত্য এবং জীবন্ত। প্রভাতের সূর্যকিরণ কাছের জানালা দিয়ে টপকে শান্ত ভিলার প্রতিটি কোণে ছড়িয়ে পড়ছিল। আজ প্রভাতে বর্ষণ ছিল না, কিন্তু বাতাসে এখনও হালকা আর্দ্রতা ছিল। কোথা থেকে জুঁই ফুলের সুবাসও লিভিং কক্ষে আসছিল। প্রিয়া সবসময়ের মতো তাড়াতাড়ি উঠল, চুপচাপ লক্ষ্মী আন্টির জন্য চা তৈরি করল এবং প্রাতরাশ প্রস্তুত করতে লাগল। তার হাত দ্রুত চলছিল, মুখোশী এখনও শান্ত ছিল, কিন্তু তার চোখের গভীরতায় কিছু একটা পরিবর্তন হচ্ছিল, স্পষ্ট নয় কিন্তু নিশ্চিতভাবে। দোতলায় অরিজিৎ তখনও বিছানা থেকে ওঠেননি। তিনি চুপচাপ শয়ন করেছিলেন, হাত কপালে রাখা ছিল, চোখ ছাদে স্থির ছিল, যেন তিনি নিজের জটিল স্মৃতির মধ্যে কিছু অনুসন্ধান করছেন। ভগবদ্গীতা এবং অভয় নামের ছেলের ছবির দিন থেকে তার মন শান্ত ছিল না। এটি তাকে 15 বছর বয়সের কথা স্মরণ করিয়ে দিল, সেই বয়স যখন তার মাতা কোনো কথা না বলে চলে গিয়েছিলেন, নিজের স্বামী এবং এক অসহায় আত্মগ্লানিতে ভরা ছেলেকে ত্যাগ করে। তখন থেকে অরিজিৎ অনুভূতি দমন করতে শিখেছিলেন, নিজের দুর্বলতাকেও, যা তিনি সব ব্যর্থতার মূল বলে মনে করতেন। কিন্তু প্রিয়া সেই নীরব নারী, শুধুমাত্র কিছু সাধারণ আচরণের মাধ্যমে সেই স্তরগুলোতে ধীরে ধীরে টোকা দিচ্ছিল। আর যে কথাটি তাকে বিভ্রান্ত করছিল তা হলো এই যে সে ইচ্ছাকৃতভাবে এমনটা করছিল না, সে শুধুমাত্র নিজের মতো করে জীবনযাপন করছিল, এবং এই কথাটি তাকে তার দৃষ্টি সরাতে দিচ্ছিল না। তিনি উঠলেন, একটি জ্যাকেট পরলেন এবং ডাইনিং কক্ষে চলে গেলেন। প্রিয়া আগে থেকেই প্রাতরা সাজিয়ে রেখেছিল, ছোলে ভাটুরে, পরিষ্কার ধোয়া কাঁচা লঙ্কার চাটনি এবং সাথে একটু লেবু আর আচার। মশলাদার ছোলার সুবাস পুরো ঘরে ছড়িয়েছিল। লক্ষ্মী আন্টি চা পান করছিলেন। অরিজিৎকে দেখে তিনি মাথা তুললেন। অরিজিৎ বাবু, আজ দেরি করে উঠলে। প্রিয়া তোমার পছন্দের জিনিস তৈরি করেছে। গতবার যখন তুমি কলকাতা ভ্রমণ থেকে ফিরলে তখন তুমি বলেছিলে যে তোমার ছোলে ভাটুরে খাওয়ার ইচ্ছা আছে, তাই না? অরিজিৎ মাথা তুলে প্রিয়াকে দেখলেন। সে সিঙ্কের পাশে দাঁড়িয়ে নিজের হাত কাপড়ের তোয়ালে দিয়ে মুছছিল। সে না তো ঘুরল আর না কিছু বলল। তুমি কিভাবে জানলে যে আমি ছোলে ভাটুরে পছন্দ করি? অরিজিৎ জিজ্ঞাসা করলেন। প্রিয়া এবার ধীরে ধীরে জবাব দিল। সেদিন রাতে আপনি ফোনে খাবার অর্ডার করছিলেন। আমি শুনেছিলাম আপনি অন্য পাশের ব্যক্তিকে বলছিলেন যে ছোলে ভাটুরে পেঁয়াজ ছাড়া এবং একটু মশলাদার পাঠাতে। আমার মনে থেকে গিয়েছিল। অরিজিৎ কিছুটা বিস্মিত বিলেন। ফোনে বলা এক অনানুষ্ঠানিক কথা, সে সেটাতেও মনোযোগ দিয়েছে। দেখানোর আবশ্যকতা নেই, নোট করার আবশ্যকতা নেই, শুধুমাত্র মনে রাখা। এক অদ্ভুত অনুভূতি তার হৃদয়ে বাসা বাঁধল। তিনি চেয়ার টেনে বসে গেলেন, এক টুকরো তুললেন, ধীরে ধীরে চিবালেন। স্বাদ ঝাল একদম ঠিক, বাইরের দোকানের মতো অতিরিক্ত মশলাদার নয়, এবং ভাটুরে ফোলা ছিল, আঠালো নয়। ভালো হয়েছে, তিনি অনায়াসে বলে ফেললেন। প্রিয়া তখনও নীরব ছিল, কিন্তু তার ঠোঁট হালকা নড়ল, যেন এক হালকা হাসি, যা পুরোপুরি প্রকাশিত হওয়ার পূর্বেই মিলিয়ে গেল। সেই দুপুরে অরিজিৎ ভগবদ্গীতা নিয়ে রান্নাঘরে এলেন। তিনি সেটিকে প্রিয়াকে ফেরত দেওয়ার সময় টেবিলের ওপর ধীরে রাখলেন। এটা তোমার, আমার মনে হলো এটা আমার রাখা উচিত নয়। প্রিয়া বইটি নিয়ে নিল এবং মাথা নাড়ল। সে এটা জিজ্ঞাসা করল না যে তিনি এটা আগে কেন ফেরত দেননি, না তো সে আর কোনো ব্যাখ্যা দিল। কিন্তু সেই সময় তার চোখে যে ভাব ছিল, অরিজিৎ সুখে ভুলবেন না। এটা কৃতজ্ঞতা ছিল না, বরং এক শান্ত সম্মান ছিল, যেন সে বুঝে গেছে যে তিনি এটা পড়েছেন, তার জীবনের কোনো অংশকে স্পর্শ করেছেন। মালিক, লক্ষ্মী আন্টি বললেন, কাল আমার বোন গ্রাম থেকে সেই হাসপাতালের কিছু পুরাতন রেকর্ড পাঠিয়েছিল যেখানে প্রিয়া কাজ করত। জানি না নাম এক কিনা, কিন্তু একটি মৃত্যুর রেকর্ড আছে যার জন্মদিন ছবির অভয়ের জন্মদিনের সাথে মেলে। প্রিয়া থেমে গেল, তার হাত ভগবদ্গীতাকে শক্ত করে ধরল। অরিজিৎ তাকে দেখলেন, তার চোখে বিভ্রান্তি ছিল। আমি আমার কক্ষে যাচ্ছি, সে ধীরে বলল এবং দ্রুত ঘুরে চলে গেল।
অরিজিৎ তাকে সিঁড়ির পিছনে মিলিয়ে যেতে দেখলেন। তার হৃদয়ে এক অনুশোচনার অনুভূতি জাগল, কৌতূহলের জন্য নয়, বরং অজান্তেই সেই মহিলাকে আরও একবার আঘাত দেওয়ার জন্য। সেই সন্ধ্যায় অরিজিৎ গাড়ি চালিয়ে বিলা থেকে বেরিয়ে গেলেন। কাউকে না বলে তিনি মহানগরের এক পুরাতন আবাসিক কমপ্লেক্সে গেলেন, যা প্রিয়ার ফাইলে তার আগে ঠিকানা হিসেবে নথিভুক্ত ছিল। ভবনগুলো জীর্ণ ছিল, করিডরগুলো স্যাঁতসেঁতে ছিল। শিশুদের কান্নার শব্দ এবং ঘন অ্যাপার্টমেন্ট থেকে আসা খাবারের গন্ধ একে অপরের সাথে মিশেছিল। তিনি কিছু লোককে জিজ্ঞাসা করলেন এবং তারপর কক্ষ নম্বর 203-এ পৌঁছালেন। এক মধ্যবয়সী মহিলা দরজা খুললেন। আপনি কি প্রিয়ার বন্ধু? তিনি জিজ্ঞাসা করলেন। মহিলা মাথা নাড়লেন। আমি তার খুড়তুতো বোন। কি ঘটেছে? আমি তার সাথে কাজ করি, আমি অভয় সম্পর্কে জানতে চাই। মহিলা তাকে কিছুক্ষণ দেখলেন এবং তারপর দরজা খুলে ভিতরে আসার ইঙ্গিত দিলেন। ঘরটি সাধারণ ছিল। দেওয়ালে কিছু ছবি টাঙানো ছিল। তার মধ্যে একটি ছবি এক হাস্যোজ্জ্বল ছেলের ছিল। তিনি তৎক্ষণাৎ চিনে ফেললেন, ভগবদ্ গীতার সেই ছেলেটি। ওই ছেলেটি 2020 সালে মারা গেছে, মহিলা বলতে শুরু করলেন। প্রচণ্ড জ্বর, হাসপাতালে বিলম্বে ভর্তি, মস্তিষ্কের জ্বর। প্রিয়া সেই সময় রাতের ডিউটিতে ছিল, তাকে সময়মতো কেউ নিয়ে যেতে পারেনি। যখন সে জানতে পারল, তখন শিশুটি খুব গুরুতর হয়ে গিয়েছিল এবং বাঁচানো যায়নি। অরিজিৎ এটা শুনলেন, তার মন ভেঙে গেল। সে নিজেকে দোষী মনে করে। মহিলা আরও বললেন, সে নিজের চাকরি ত্যাগ করেছে, নিজের ভাড়ার ঘরও ত্যাগ করেছে, গ্রামে চলে গিয়েছিল কিন্তু সেখানেও থাকতে পারেনি, আর তারপর মহানগরে এসে গৃহপরিচারিকার কাজ শুরু করেছে। সে খুব চুপচাপ থাকে, কারো কাছে মনের কথা বলে না, কিন্তু আমি জানি যে প্রতি রাতে সে নিজের ছেলের নাম ফিসফিস করে বলে। অরিজিৎ ধন্যবাদ জানালেন এবং চলে গেলেন। রাস্তায় তিনি না কোনো সঙ্গীত বাজালেন আর না কোনো ফোন করলেন। শুধুমাত্র গাড়ি চলার শব্দ ছিল এবং তার মাথায় চিন্তার সংঘর্ষ হচ্ছিল। তিনি বুঝে গেলেন, যেভাবে সে তাকে কম্বল জড়াত, যেভাবে সে সতর্কতার সাথে খাবার তৈরি করত, যেভাবে সে চুপচাপ থাকত, এসবই এমন এক ব্যক্তির অভিব্যক্তি ছিল যে অনেক কিছু হারিয়েছে কিন্তু তবুও বিশ্বের সাথে দয়ালু আচরণ করা বেছে নিয়েছে। যখন তিনি ভিলায় পৌঁছলেন তখন অন্ধকার হয়ে গিয়েছিল। প্রিয়া বারান্দায় একাকী বসেছিল, হাতে ভগবদ্গীতা নিয়ে, চোখ বাগানের এক কোণে স্থির ছিল। অরিজিৎ তার কাছে গেলেন, তার পাশে বসে পড়লেন। আমি তোমার খুড়তুতো বোনের সাথে সাক্ষাৎ করেছি, তিনি ধীরে বললেন। প্রিয়া ঘুরল না, কিন্তু সে জানত যে সে শুনছে। আমি অভয়ের ছবি দেখেছি, তার হাসি একদম তোমার মতো। কিছুক্ষণ পর সে বলল, তিনি হাসতে খুব পছন্দ করত। আমি ভাবতাম যদি আমি চেষ্টা চালিয়ে যাই তবে তিনি বড় হওয়া পর্যন্ত বাঁচবে। অরিজিৎ তাকে দেখলেন। তুমি ভুল ছিলে না, তুমি একজন ভালো মাতা ছিলে। প্রিয়া ঠোঁট কামড়াল এবং তারপর ফিরে জিজ্ঞাসা করল, আর তুমি, তোমাকে কি কখনো কেউ কম্বল জড়িয়েছে? অরিজিৎ অনেকক্ষণ নীরব রইলেন এবং তারপর ধীরে মাথা নাড়লেন। 15 বছর বয়স থেকে আমি জ্যাকেট পরেই নিদ্রায় যাওয়া শিখে গেছি, অভ্যাস হয়ে গেছে। প্রিয়া ঘুরে তার দিকে তাকাতে লাগল। প্রথমবার তারা একে অপরকে মালিক চাকর সম্পর্কের ঊর্ধ্বে দেখল, কোনো দ্বিধা বা আত্মরক্ষা ছাড়াই। শুধুমাত্র দুই মানুষ, একজন যে নিজের সন্তান হারিয়েছে, একজন যে নিজের শৈশব হারিয়েছে, রাতের এক শান্ত ক্ষণ ভাগ করে নিচ্ছিল। আর সেই ক্ষণ থেকেই কিছু একটা ঠিক হতে শুরু করল, শোরগোল ছাড়াই, স্পষ্টতা ছাড়াই, কিন্তু ঠিক ততটাই গভীর যেমন পুরাতন ক্ষত নরম হয়ে আসে। বর্ষণ আবার হালকা হালকা শুরু হলো, যেন মহানগরের আবহাওয়ার এক ক্লান্তিকর অভ্যাস। কিন্তু এই বর্ষণ ভিলাকে শীতল অনুভূত করালো না। কারোর বিদায় বিশ্বাসে কোনো পরিবর্তন ছিল না। প্রিয়া এখন অরিজিৎ থেকে পুরোপুরি দূরত্ব বজায় রাখত না এবং অরিজিৎ যদিও বলতেন না, কিন্তু তার প্রতিটি কাজ এক অস্পষ্ট সম্মানের সাথে দেখতে শুরু করেছিলেন। সব কিছু এখনও শান্ত ছিল, কিন্তু এটি এমন এক শান্তি ছিল যা কিছু নতুনত্ব লাভ করছিল। কেবলমাত্র একজন ব্যক্তি ছিল যে শান্ত ছিল না। সোনালি নিজের কক্ষের আয়নার সামনে দাঁড়িয়েছিল। তার ঠোঁট কামড়ানো ছিল, চোখ তীক্ষ্ণ ছিল। সে এইমাত্র জানতে পেরেছিল যে অরিজিৎ নিজের গাড়ি এক পুরাতন পাড়ার সামনে থামিয়েছিল। তার ব্যক্তিগত গাড়ির ক্যামেরা এটা রেকর্ড করে নিয়েছিল। যদিও সে সাক্ষাতের উদ্দেশ্য জানত না, কিন্তু নিজের চতুর স্ত্রীসুলভ প্রবৃত্তি দিয়ে সে বুঝে গিয়েছিল যে অরিজিতের মন পরিবর্তিত হতে শুরু করেছে, আর যে তাকে এমন বানাচ্ছিল সে প্রিয়া ছিল, এক গৃহপরিচারিকা এবং আকাশপানে স্বপ্ন দেখার সাহস। সোনালি মুখ বেঁকালো এবং একটি নম্বর ডায়াল করল। সিংহাজি, আমাকে আপনার সাথে এখনই সাক্ষাৎ করতে হবে সেই কাগজপত্রের বিষয়। ওটাকে ত্বরান্বিত করার কোনো পদ্ধতি আছে?
অন্য পাশ থেকে এক লোকের গভীর আওয়াজ এলো। ত্বরান্বিত করার অর্থ ঝুঁকি গ্রহণ করা হবে। তুমি নিশ্চিত? নিশ্চিত, যত তাড়াতাড়ি সম্ভব, এর আগে যে ওই ব্যক্তিটি পুরোপুরি নিজের মন পরিবর্তন করে ফেলে। পরের দিন প্রভাতে যখন প্রিয়া ডেলিভারি ভ্যান থেকে সবজি গ্রহণের জন্য প্রবেশদ্বার খুলতে গেল, তখন প্রায় ৪০ বছর বয়সী এক মহিলা তার সামনে দাঁড়িয়েছিলেন। তিনি অফিসের পোশাক পরিহিত ছিলেন, কালো চশমা পরিহিত ছিলেন এবং খুব বিনয়ের সাথে হাসছিলেন। নমস্তে প্রিয়াজি, আমি শ্রী অরিজিৎ চৌধুরীর বাবা শ্রী চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী। প্রিয়া বিভ্রান্ত হয়ে পড়ল। আপনাকে অরিজিৎ স্যারের সাথে সাক্ষাৎ করতে হবে। না, আমি আপনার সাথে একান্তে কথা বলতে এসেছি। সে তার ব্যাগ খুলল, একটা ফাইল বের করল। আপনি কি জানেন যে শ্রী চৌধুরীর একটা অবৈধ মেয়েও ছিল? প্রিয়া মাথা নাড়ল। সে একদমই বুঝতে পারছিল না যে কি ঘটছে। ওই মেয়েটির নাম সোনালি। সে এইমাত্র একটি ব্যক্তিগত ডিএনএ পরীক্ষা করিয়েছে এবং ফলাফল শ্রী চৌধুরীর সাথে 99.3% মিলে যাচ্ছে, যার অর্থ হল আইনিভাবে সে অরিজিতের সমান সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে। প্রিয়া ভ্রু কুচকাল। আমার বুঝতে পারছি না যে এর সাথে আমার কি সম্পর্ক। আপনি ভাবছেন যে নেই, কিন্তু আসলে আছে। মহিলা আইনজীবী তার গলা নামাল। আপনি এই বাড়িতে বাস করেন। আপনি অরিজিতের প্রতিটি ব্যবহার, প্রতিটি আচরণের সাক্ষী। যদি এমন কোনো কথা হয় যাতে জনসাধারণের সন্দেহ হয় যে অরিজিৎ ইচ্ছাকৃতভাবে তার আত্মীয়কে অস্বীকার করছে, তবে তার কর্মজীবন সংকটে পড়তে পারে। প্রিয়া অবাক হয়ে দাঁড়িয়ে থাকল। সে বুঝতে পারছিল না যে তাকে কেন এই কথা বলা হচ্ছে। আমার মনে হয় আপনার জন্য এটাই সবচেয়ে ভালো হবে যে আপনি স্বেচ্ছায় চাকরি ত্যাগ করুন, কারণ যদি না করেন তবে মিডিয়া সেই সব লোকেদের কাছেও পৌঁছে যাবে যারা তার আশেপাশে থাকত। গুজব কাউকে ক্ষমা করে না প্রিয়াজি। আওয়াজ মিষ্টি ছিল কিন্তু হুমকি ভরা ছিল। ওই মহিলা ফাইলটি প্রবেশদ্বারের সামনে পাথরের টেবিলের ওপর রেখে চলে গেল পিছু না ফিরে। সেই সন্ধ্যায় ভিলাটি হঠাৎ এক অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেল। প্রিয়া স্বাভাবিকভাবে কাজ করতে থাকল, সিঁড়ি মোছা, গাছে জল দেওয়া, পর্দা ধোয়া, কিন্তু তার মন অন্য কোথাও ছিল। ফাইলটি তখনও লন্ড্রি কক্ষের একটি ছোট ড্রয়ারে বন্ধ পড়েছিল, যা সে খোলেনি। যখন লক্ষ্মী আন্টি জিজ্ঞাসা করল যে তাকে কেন এত অন্যমনস্ক দেখাচ্ছে, তখন প্রিয়া শুধু হাসল, কিছু না আন্টি। কিন্তু রাতে যখন সকলে নিদ্রায় গেল, প্রিয়া চুপচাপ অরিজিতের অধ্যয়ন কক্ষে গেল। সে আখরোট কাঠে টেবিলের সামনে দাঁড়িয়েছিল। হলুদ আলো তার ছায়াকে দেয়ালে একটি দীর্ঘ বিষণ্ণ ছায়ার মতো ফেলছিল। সে কিছু অনুসন্ধান করছিল না, সে শুধুমাত্র সেখানে দাঁড়িয়েছিল, যাওয়া বা থাকার সিদ্ধান্তের মাঝখানে আটকে। হঠাৎ দরজা খুলল। অরিজিৎ চৌকাঠে দাঁড়িয়েছিলেন, তাকে চুপচাপ দেখছিলেন। না ক্রোধ, না বিস্ময়, শুধুমাত্র তার চোখে একটা অস্পষ্ট ক্লান্তি ছিল। তুমি এখানে কি করছো? তিনি জিজ্ঞাসা করলেন। প্রিয়া ঘুরল, তার গলা ধীর ছিল। আমি শুধুমাত্র এই কক্ষ কি শেষবারের মতো দেখতে চেয়েছিলাম। অরিজিৎ ভিতরে এলেন, ধীরে ধীরে। তুমি চাকরি ত্যাগের কথা ভাবছ? প্রিয়া জবাব দিল না। অরিজিৎ আরও কাছে এলেন, তার নজর তার চোখের ওপর স্থির ছিল। কার কারণে? সোনালি? প্রিয়া মাথা নাড়ল এবং তারপর তার পকেট থেকে খামটি বের করে তাকে দিয়ে দিল। অরিজিৎ সেটি খুললেন এবং এক ঝলকে পড়লেন। তার ভ্রু কুঁচকে গেল, মুখ কালো হয়ে গেল। তারা ভাবে যে তুমি আমার দুর্বলতা। হয়তো ঠিকই। প্রিয়া সরাসরি তার চোখের দিকে তাকাল। আপনি বদলে গেছেন, অনেক শান্ত, অনেক বেশি বুদ্ধিমান হয়ে গেছেন, এবং এই জন্যেই তারা ভয় পায়। অরিজিৎ কাগজটি শক্ত করে ধরলেন এবং তারপর নিঃশ্বাস ছাড়লেন। তোমাকে কোথাও যাওয়ার আবশ্যকতা নেই, তোমার এর সাথে কোনো সম্পর্ক নেই, আমি এই বিষয়টি সামলে নেব। আপনি একজন জনপরিচিত ব্যক্তিত্ব, আমি শুধুমাত্র একজন গৃহপরিচারিকা। আমি পিছিয়ে আসছি, ভয়ের কারণে নয়, বরং এই জন্যে যে আমি চাই না অন্য কোনো লোক আমাকে আপনাকে আঘাত করার জন্য ব্যবহার করুক। অরিজিৎ কাছে এলেন, তার থেকে মাত্র এক কদম দূরত্বে দাঁড়িয়েছিলেন। আমি ভাবতাম যে আমার কারোর আবশ্যকতা নেই, কিন্তু জানতে পারলাম যে আমার তোমার মতো কারোর প্রয়োজন। পয়সার জন্য নয়, পদের জন্য নয়, শুধুমাত্র সততার জন্য। প্রিয়া মাথা নিচু করে নিল, তার চোখ লাল হয়ে গেল। আমি জানি না যে আমার মধ্যে এখন কাউকে বিশ্বাস করার শক্তি অবশিষ্ট আছে কিনা। অরিজিৎ ধীরে ধীরে একটি আশ্বাসের মতো বললেন, তাহলে আমাকেই সেই প্রথম ব্যক্তি হতে দাও যে তোমাকে দেখাবে যে বিশ্বাস আবার শুরু হতে পারে। পরের দিন প্রভাতে পুরো ভিলা সাংবাদিকদের একটি দলের হঠাৎ আগমনে মুখরিত হয়ে উঠল। ক্যামেরা, মাইক্রোফোন, ফ্ল্যাশলাইট প্রবেশদ্বারের বাইরে অনবরত জ্বলছিল। তারা প্রয়াত ব্যবসায়ী শ্রী চৌধুরীর হারিয়ে যাওয়া মেয়ের সম্পর্কে প্রশ্ন চিৎকার করে করছিল। কিছু খবরের কাগজ তো এই পর্যন্ত খবর ছাপিয়ে দিয়েছিল যে প্রধান নির্বাহী অরিজিৎ চৌধুরীর উপর নিজের সৎবোনকে অস্বীকার করার সন্দেহ আছে। সূত্র ছিল ভিতরের। সোনালি ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, একটি দাগহীন সাদা পোশাকে।
তার কণ্ঠস্বর আবেগপূর্ণ ছিল। আমি কিছু চাই না, আমি শুধুমাত্র একজন আত্মীয় হিসেবে, একটি রক্তের সম্পর্ক হিসেবে স্বীকৃতি লাভ করতে চাই। অরিজিৎ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই প্রধান দরজা দিয়ে বাইরে এলেন। তিনি বেশি কিছু বললেন না, শুধুমাত্র তার ব্যাগ থেকে নথিপত্রের একটি বান্ডিল বের করলেন এবং সেটিকে ক্যামেরার সামনে তুলে ধরলেন। এটি একটি সরকারি সংস্থা দ্বারা নিশ্চিত করা ফরেনসিক রিপোর্টের ফলাফল। সোনালীর আমার বাবার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই। পুরো ভিড় চুপ হয়ে গেল। অরিজিৎ সরাসরি ক্যামেরার দিকে তাকালেন। আমি কাউকে কোনো মৃত ব্যক্তির উত্তরাধিকার নিয়ে কারচুপি করতে দেব না, এবং আমি এই বাড়িতে বসবাসকারী সমস্ত সৎ মানুষদের রক্ষা করব, তারা যেই হোক না কেন, যে কোনো কাজই করুক না কেন। সেই সময় তার চোখ ছিল দৃঢ়, শক্তিশালী এবং বিশ্বাসে ভরা, যা সরাসরি ঘরের ভিতরের দিকে তাকাচ্ছিল, যেখানে প্রিয়া পর্দার আড়ালে দাঁড়িয়েছিল। সে কাঁদেনি, কিন্তু তার হাত তার বুকের ওপর রাখা ছিল, যেখানে তার হৃদয় হয়তো ধীরে ধীরে কাঁপছিল। কারণ এত বছর সহ্য করার পর প্রথমবার সে অনুভব করল যে তাকে রক্ষা করা হচ্ছে। সে আর সহ্য করার মতো ছিল না, বরং যার ওপর বিশ্বাস করা হয়েছিল, যে কারো পেছনে নয় বরং পাশে দাঁড়িয়েছিল, এবং একজন মায়ের জন্য যে তার সবকিছু হারিয়ে ফেলেছিল, এটি ছিল সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। একদিন এই তোলপাড়ের পর ভিলা আবার শান্ত হয়ে গেল। সোনালীর আসল রূপ প্রকাশিত হওয়ার সাথে সাথেই সে মিডিয়ার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেল। কিন্তু কারও বিশ্বাস ছিল না যে সে এত সহজে পরাজয় মেনে নেবে। যারা মিথ্যায় জীবনযাপন করায় অভ্যস্ত, তারা থামতে জানে না, বিশেষ করে যখন তাদের কাছে এখনও একটি গোপন অস্ত্র থাকে। প্রিয়া এটি জানত, এবং অরিজিৎ। এই প্রকাশের পর অরিজিৎ আরও শান্ত হয়ে গেলেন। তিনি জনসাধারণের সামনে কোনো বিবৃতি দিলেন না, না কোনো প্রেস কনফারেন্স আয়োজন করলেন যেমনটা মিডিয়া আশা করছিল। এর বদলে তিনি পর্দার আড়ালে চলে গেলেন। কোম্পানির আভ্যন্তরীণ কাঠামো মজবুত করার দিকে মনোযোগ দিলেন। ব্যবস্থাপনার প্রতিটি কোণ পর্যালোচনা করলেন, যেগুলোর সাথে সোনালী আগে যোগাযোগ করে থাকতে পারে। সপ্তাহের শুরুতে প্রিয়া ভিলায় লাইব্রেরি গোছাচ্ছিল। তখনই সে একটি খাম পেল, যা চতুরতার সাথে বইয়ের আলমারির পিছনে আটকে ছিল, যার কেবলমাত্র ধারটুকু দৃশ্যমান ছিল। কাগজটি হলুদ হয়ে গিয়েছিল। অনুভূত হচ্ছিল এটি পুরাতন, এবং একটি বাঁকা কিন্তু পরিষ্কার হাতের লেখায় হাতে লিখিত ছিল। প্রিয়া সেটি খুলল, এবং প্রথম লাইন পড়তেই তার বুক চড়ে ধরফর করতে লাগল। যদি এই চিঠি কারো হাতে পড়ে, তবে এর অর্থ হল আমার কাছে নিজে এটি বলার সুযোগ নেই। চিঠিতে শ্রী চৌধুরীর স্বাক্ষর ছিল। সে আরও পড়তে পারত। তার পূর্বেই একটি হালকা হাওয়া জানালা খুলে দিল। সে তাড়াতাড়ি চিঠিটি ফেরত রেখে দিল। তার মন অস্থির ছিল। একপাশে সে অরিজিতের পরিবারের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে চাইছিল না, কিন্তু অন্যদিকে তার বিবেক বলছিল যে এটি এমন একটি সূত্র যা সবকিছু পরিবর্তন করতে পারে। সেই রাতে প্রিয়া অরিজিতের অধ্যয়ন কক্ষে দরজা ধাক্কাল। তিনি একটি আর্থিক রিপোর্ট পড়ছিলেন, কিন্তু যখন তিনি তাকে ভিতরে আসতে দেখলেন, তখন তার চোখ সাথে সাথে নরম হয়ে গেল। কি ব্যাপার? তিনি নথিটি বন্ধ করে দিলেন। প্রিয়া চিঠিটি দিল। আমি এটি লাইব্রেরিতে বইয়ের আলমারির পিছনে পেয়েছি। আমার মনে হলো আপনার এটি পড়া উচিত। অরিজিৎ চিঠিটি নিলেন, সেটি খুললেন, এবং যেমনই তার চোখ প্রতিটি লাইনের উপর গেল, তার অভিব্যক্তি স্পষ্টত পরিবর্তিত হল। তার ভ্রু কুঁচকে গেল এবং তারপর শিথিল হয়ে গেল। তার মুখ বিস্ময় থেকে সন্দেহে এবং তারপর যন্ত্রণায় পরিবর্তিত হল। 10 মিনিটের অধিক সময় নিস্তব্ধতায় কেটে গেল। অবশেষে তিনি চিঠিটি ভাঁজ করলেন এবং টেবিলের উপর রেখে দিলেন। তার গলা ভারী হয়ে এলো। আমার বাবা হয়তো জানতেন যে তার মৃত্যুর পূর্বে কেউ তাকে ক্ষতি করতে চায়, এবং তার সিংহ আঙ্কেলের ওপর সন্দেহ ছিল। প্রিয়ার নিঃশ্বাস আটকে গেল। সিংহজি পরিবারের ব্যক্তিগত আইনজীবী। অরিজিৎ মাথা নাড়লেন। চিঠিতে তিনি লিখেছেন যে তিনি একবার সিংহের একজন অজ্ঞাত মহিলার সাথে ফোনে কথা বলতে শুনেছিলেন। তারা উত্তরাধিকার পরিবর্তন, শেয়ার গ্রহণ এবং অরিজিৎকে প্রধান নির্বাহীর চেয়ার থেকে সরানোর কথা বলছিল। আমার বাবার সন্দেহ তো ছিল, কিন্তু তার কাছে কোনো অকাট্য প্রমাণ ছিল না, এবং তারপর হঠাৎ হার্ট অ্যাটাকে তার মৃত্যু হল। প্রিয়া চুপ হয়ে গেল। সবকিছু একসাথে যুক্ত হতে শুরু করল। সাম্প্রতিক মিডিয়া হামলা, সোনালীর হঠাৎ সামনে আসা, উত্তরাধিকারের গুজব, ঠিক সেই সময় ফাঁস হল যখন অরিজিৎ দুর্বল ছিলেন। অরিজিৎ উঠলেন, ঘরে ঘুরে বেড়াতে লাগলেন, যেন তিনি শেষ টুকরোগুলো যুক্ত করছেন। যদি সিংহ সত্যি এই সব কিছুর পিছনে থাকে, তবে সোনালী শুধুমাত্র একটি ঘুঁটি, একটি চতুর কিন্তু সহজে নিয়ন্ত্রণ করা যায় এমন ঘুঁটি। প্রিয়া ধীরে জিজ্ঞাসা করল, আপনি কি করতে চলেছেন? অরিজিৎ কাছের জানালার সামনে থামলেন, বাগানের দিকে তাকালেন, যা এখনও রাতের শিশিরে ভিজেছিল। তিনি দৃঢ় স্বরে বললেন, আমি তাকে সকলের সামনে আনব, কিন্তু এবার আমি একা নই।
3 দিন পর অরিজিৎ সিংহের সাথে মহানগরের একটি নামী রেস্তোরাঁয় সাক্ষাৎ করার নির্ধারণ করলেন। সিংহ সময়ে এলো, সব সময়ের মতো, একটি চমৎকার স্যুটে, মুখে একটি শান্ত হাসি। কিন্তু প্রিয়া, যে পাশের টেবিলে চা পানকারী গ্রাহক হিসেবে বসেছিল, সাথে সাথে ওই চোখগুলো চিনে নিল। একটি ঠান্ডা নজর, যেন সে যুক্তি দিয়ে নিজের সামনের কাউকে ভেঙে দিতে পারে। আঙ্কেল, আমি আপনাকে এখানে সাম্প্রতিক মিডিয়া সামলাতে আমার সাহায্য করার জন্য ধন্যবাদ জানাতে ডেকেছি। অরিজিৎ নিজের গ্লাস তুলতে তুলতে শুরু করলেন। সিংহ ফিকে হাসি হাসল। বাবু, তুমি আনুষ্ঠানিকতা করছ? আমি শুধুমাত্র সেই ব্যক্তির প্রতি আমার দায়িত্ব পালন করেছি, যিনি তোমার বাবার সাথে কাজ করেছিলেন। কিন্তু আপনার কাছে এখনও উইল সম্পর্কিত অনেক নথি আছে, তাই না? ও অবশ্যই, আমি সবসময় সবকিছু সতর্কতার সাথে রাখি, এটি নিয়ম। অরিজিৎ মাথা নাড়লেন। আর কি সেই নিয়মে ডিএনএ পরীক্ষার ফলাফল ভুল প্রমাণ করাও অন্তর্ভুক্ত আছে? সিংহ 1 সেকেন্ডের জন্য থামল, কিন্তু এটি প্রিয়ার জন্য, যে গোপনে পুরো কথোপকথন রেকর্ড করছিল, তার গড়বড় চিনে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। তুমি কি বলতে চাও? সিংহ আবার জিজ্ঞাসা করল। তার চোখ গভীর হয়ে গেল। আমি কিছু বলতে চাই না। আমি নিশ্চিত করছি, কারণ যিনি কাগজে কারচুপি করেছিলেন তিনি স্বীকার করে নিয়েছেন। সেই ব্যক্তি পুলিশের সাক্ষী সুরক্ষা হেফাজতে আছে। সিংহ নিজের গ্লাস শক্ত করে ধরল। যদি তুমি এতই নিশ্চিত হও, তবে আমাকে রাতের খাবারে কেন ডাকলে? অরিজিৎ চেয়ারে হেলান দিলেন। কারণ আমি চেয়েছিলাম তুমি নিজের শেষ নিজে বেছে নাও। স্বীকার করো, সহযোগিতা করো, অথবা গ্রেপ্তার হও। সিংহ রুক্ষ হাসি হাসল। তোমার মনে হয় তুমি এত শক্তিশালী? এই দুনিয়া সততার উপর ঘোরে না অরিজিৎ। একজন প্রধান নির্বাহী যে নিজের বাবার উত্তরাধিকার রক্ষা করতে পারল না এবং তাকে একজন গৃহপরিচারিকার হাতে দিয়ে দিল, তোমার কি মনে হয় ডিরেক্টর বোর্ড কার পক্ষ নেবে? অরিজিৎ ক্রোধ করলেন না, তিনি শুধুমাত্র নিজের চোখ দূরের দিকে ঘুরালেন, যেখানে প্রিয়া টেবিল থেকে উঠছিল, সরাসরি বেরোনোর দরজার দিকে অগ্রসর হচ্ছিল, যেখানে সাধারণ পোশাকে একজন লোক অপেক্ষা করছিল। ইন্সপেক্টর বর্মা, যিনি অরিজিতের গ্রুপের সাথে যুক্ত জাল নথিপত্রের মামলার তদন্তের দায়িত্বে ছিলেন। সিংহ তাকে চিনে নিল এবং চমকে উঠল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। মিস্টার সিংহ, আপনাকে তদন্তে সহযোগিতার জন্য হেফাজতে নেওয়া হচ্ছে। আমাদের কাছে আইন অনুসারে আপনার আইনি অফিস তল্লাশির ওয়ারেন্ট আছে। ইন্সপেক্টর বর্মা আদেশ পড়লেন। তার গলা দৃঢ় ছিল। সিংহের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ঘুরে অরিজিতের দিকে তাকাতে লাগলেন। প্রথমবার তিনি নিজের শান্তি বজায় রাখতে পারলেন না। তুমি জাল বিছিয়েছ। অরিজিৎ জবাব দিলেন না, তিনি শুধুমাত্র তাকে সরাসরি দেখলেন। তার চোখ স্টিলের মতো ঠান্ডা ছিল। না, তুমি নিজেই এতে হেঁটে এসেছ। সেই রাতে অরিজিৎ লাইব্রেরিতে একাকী বসেছিলেন। প্রিয়া ভিতরে এলো, হাতে দুটো গরম কোকোর গ্লাস নিয়ে। আপনি জিতে গেছেন, সে তাকে গ্লাস দিতে দিতে বলল। অরিজিৎ সেটি নিলেন, এক চুমুক খেলেন। না, এখনও নয়, এখনও অনেক কিছু পরিষ্কার করার আছে, কিন্তু অন্তত এখন আমাদের পিঠে কেউ ছুরি মারবে না। প্রিয়া পাশে বসে পড়ল। আপনি ঠিক ছিলেন, বিশ্বাস আবার শুরু হতে পারে, কিন্তু শুধুমাত্র অন্যদের সাথে নয়, বরং নিজের সাথেও। অরিজিৎ তাকে দেখলেন, তার চোখ নরম হয়ে গেল। আর তুমি সেই ব্যক্তি যে আমাকে এটি স্মরণ করিয়ে দিলে। তাদের আর কিছু বলার আবশ্যকতা ছিল না। বইতে ভরা কক্ষের মাঝখানে শুধুমাত্র জানালার বাইরে হালকা বর্ষণের শব্দ ছিল, আর বুকে ধীরে ধীরে চলা হৃৎপিণ্ডের স্পন্দন। দুই মানুষ যারা একসময় ক্ষতে ভরা ছিল, এখন একে অপরের পাশে বসেছিল, খালি জায়গা ভরার জন্য নয়, বরং একসাথে তার মধ্য দিয়ে যাওয়ার জন্য, ধীরে ধীরে, দৃঢ়ভাবে এবং সত্যের সাথে। সিংহ গ্রেপ্তার হওয়ার এবং জাল নথিপত্রের পুরো ষড়যন্ত্রের পর্দাভাস হওয়ার পর অরিজিৎ নিজের দৃঢ় এবং সরাসরি কাজের জন্য জনসাধারণের প্রশংসার পাত্র হলেন। মিডিয়া শীঘ্রই শান্ত হয়ে গেল। খবরের কাগজগুলো হালকা বিষয়ের দিকে ঘুরে গেল। অরিজিতের গ্রুপ ধীরে ধীরে নিজের পরিচালনা কাঠামো স্থিতিশীল করতে লাগল। অরিজিৎ, যাকে একসময় একটি ঠান্ডা এবং দূরবর্তী মানুষ মনে করা হতো, এখন খবরের কাগজে এক আলাদা ছবির সাথে দেখা দিতে লাগল। প্রতিভাবান, সিদ্ধান্ত নিতে পারদর্শী, কিন্তু মানবিকও। তবুও প্রিয়ার মনে হলো যে কিছু অসম্পূর্ণ আছে। সে বলতো না, কিন্তু যখনই সে লাইব্রেরি বা অরিজিতের অধ্যয়ন কক্ষের বাস দিয়ে যেত, তখন তার চোখ প্রায় শূন্যতায় হারিয়ে যেত। মনে হতো যে সেই শান্তিতে অতীতের একটি টুকরো ছিল, যা খোলা হয়নি, এবং সে নিজেও জানত না যে সেটি কী। অক্টোবরের শুরুতে এক সন্ধ্যায়, যখন হালকা বর্ষণ হচ্ছিল, অরিজিৎ একটি দীর্ঘ শেয়ারহোল্ডার মিটিংয়ের পর বাড়ি ফিরলেন।
সে রান্নাঘরে গেলেন, যেখানে প্রিয়া লক্ষ্মী আন্টির সাথে বাসন ধুয়েছিল। প্রিয়া, সে ডাকলেন। তার গলা হালকা কিন্তু দৃঢ় ছিল। সে ঘুরল, নিজের হাত একটি তোয়ালে দিয়ে মুছল এবং তার পিছনে অধ্যয়ন কক্ষে চলে গেল। অরিজিৎ দরজা বন্ধ করলেন, ড্রয়ার থেকে একটি পুরাতন ফাইল বের করলেন এবং সেটিকে টেবিলের ওপর রেখে দিলেন। এটি একটি ছেলের মৃত্যু শংসাপত্রের একটি কপি ছিল, যার নাম অভয় শর্মা ছিল। জন্ম 2015, 2021 সালে অ্যাজমা অ্যাটাকে মৃত্যু হয়েছে। রেকর্ডে মায়ের নাম প্রিয়া দেবী ছিল। প্রিয়া স্তব্ধ হয়ে গেল, তার হাত হালকাভাবে কাঁপছিল। সে এটি জিজ্ঞাসা করল না যে অরিজিৎ এই ফাইল কিভাবে পেলেন। সে জানত যে তিনি চাইলে যে কোনো তথ্য লাভ করতে পারেন। সে শুধুমাত্র নিজের ছেলের নামের দিকে চেয়ে থাকল, যেন একটি পুরাতন ক্ষত আবার গভীর করে কেটে দেওয়া হয়েছে। আপনি কবে থেকে জানেন? সে জিজ্ঞাসা করল। তার গলা ভারী হয়ে গিয়েছিল। অরিজিৎ সাথে সাথে জবাব দিলেন না। তিনি চেয়ারে বসে পড়লেন, তার চোখ নরম হয়ে গেল। সেই দিনের পর, যখন তুমি বলেছিলে যে তুমি পিছিয়ে যাবে যাতে আমাকে আঘাত না লাগে। তিনি জানতেন যে কোনো ব্যক্তি এই কথা ততক্ষণ বলতে পারে না যতক্ষণ না সে নিজের স্বাভিমানের চেয়েও বেশি মূল্যবান কিছু না হারিয়ে ফেলে। প্রিয়া নিজের 2 হাত শক্ত করে ধরে নিল, শান্ত থাকার চেষ্টা করছিল। আমি এটি এই জন্যেই লোকাইনি যে আমি রহস্য তৈরি করতে চেয়েছিলাম বা সহানুভূতি লাভ করতে চেয়েছিলাম। আমার শুধুমাত্র এটি মনে হয়নি যে আমার কাছে কারো সাথে নিজের ব্যক্তিগত গল্প ভাগ করার অধিকার আছে। অরিজিৎ মাথা নাড়লেন। আমি বুঝি, কিন্তু প্রিয়া, যদি আমরা একসাথে চলতে চাই, তবে আমাদের অতীতের মোকাবিলা করার সাহস করতে হবে, এমনকি সবচেয়ে যন্ত্রণাদায়ক অংশেরও। তিনি একটি আলমারি খুললেন, একটি পুরাতন চাবির গোছা বের করলেন এবং তাকে দিয়ে দিলেন। কাল, যদি তুমি প্রস্তুত থাকো, তবে আমি তোমার সাথে সেই পুরাতন অ্যাপার্টমেন্টে যেতে চাই যেখানে তোমরা মা ছেলে থাকতে। প্রিয়া তাকে দেখল, কিছু বলল না, কিন্তু তার চোখে প্রথমবার জল চিকচিক করছিল। দুঃখের কারণে নয়, বরং কৃতজ্ঞতার কারণে। পরের দিন প্রভাতে একটি কালো মার্সিডিজ গাড়ি মহানগরের একটি পুরাতন আবাসিক চত্বরের সামনে থামল। দেয়ালে পলেস তারা খসে পড়ছিল, লোহার সিঁড়িতে মরচে ধরছিল এবং একটি বিশেষ স্যাঁতসেঁতে হাওয়া ছিল। প্রিয়া ধীরে ধীরে প্রতিটি সিঁড়িতে উঠছিল, যেন সে প্রতিটি পুরাতন স্মৃতির মধ্য দিয়ে যাচ্ছে। অরিজিৎ চুপচাপ তার পিছনে হাঁটছিলেন, সেই ব্যক্তিগত স্থানে সম্মান করছিলেন। অ্যাপার্টমেন্ট 3য় তলায় ছিল। কাঠের দরজায় এখনও ফিকে হয়ে যাওয়া সবুজ রঙের চিহ্ন ছিল। প্রিয়া দরজা খুলল। ধুলোর একটি আস্তরণ উড়ল। সময়ের গন্ধ নাকে ভরে গেল। সবকিছু তেমনই ছিল। ছোট কাঠের টেবিল, মেঝের ওপর পাতা তোষক, দেয়ালে সাঁটানো শিশুদের তৈরি সেই আঁকাবাঁকা ছবি। মা, প্রিয়া আর অভয় সুপারহিরো। আজ অভয়ের কাশি ঠিক হয়ে গেছে। অরিজিৎ চারদিকে দেখলেন এবং তারপর তার নজর একটি ছোট ছবির ওপর আটকে গেল। প্রিয়া একটি শিশুকে কোলে নিয়ে হাসছিল। দুজনের মুখ বিকেলে সূর্যালোকে উজ্জ্বল ছিল। তিনি প্রিয়ার দিকে ঘুরলেন এবং ধীরে জিজ্ঞাসা করলেন, অভয়ের মৃত্যু কবে হল? প্রিয়া মেঝে বসে পড়ল। তার গলা হাওয়ার মতো হালকা ছিল। সেই বছর জুনে আমি হাসপাতালে রাতের শিফট নিয়েছিলাম। দেখাশোনা করার লোক রাখার জন্য পর্যাপ্ত টাকা ছিল না। অভয় বাড়িতে একা ছিল এবং তার অ্যাজমা অ্যাটাক হল। যখন আমি ফিরে এলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। অরিজিৎ তার পাশে বসে পড়লেন। ঘর অনেকক্ষণ নিস্তব্ধ ছিল। আমি জানি যে কোনো প্রিয়জনকে হারানোর অনুভূতি কেমন হয়, তিনি বললেন। আমার মায়ের মৃত্যু একটি দুর্ঘটনায় হয়েছিল, যখন আমি মাত্র 10 বছরের ছিলাম। আমার বাবা কখনো তার উল্লেখ করেননি, যেন তিনি কখনো ছিলেনই না। তখন থেকে আমি নিজের অনুভূতি লুকানো শিখে নিয়েছিলাম। বেঁচে থাকার জন্য অনেক বেশি মজবুত হয়ে গিয়েছিলাম। প্রিয়া মাথা তুলে তাকে দেখল। সেই মুহূর্তে তারা একজন প্রধান নির্বাহী আর একজন গৃহপরিচারিকা ছিল না, শুধুমাত্র 2 মানুষ ছিল যারা লোকসান সহ্য করেছিল এবং একে অপরের সামনে নিজের মন খুলছিল। অরিজিৎ একটি ছোট বক্স বের করলেন এবং প্রিয়াকে দিয়ে দিলেন। এটি আমি নিজের বাবার সম্পত্তি তদন্ত করার সময় পেয়েছিলাম। এটি বর্ষণোত্তর ইন্দ্রধনু তহবিলের একটি অংশ, যা আমার বাবা সেই একক মায়েদের সাহায্যের জন্য প্রতিষ্ঠা করেছিলেন, যারা নিজেদের শিশুদের দেখাশোনা করতে অক্ষম ছিলেন। প্রিয়া বক্সটি খুলল। ভিতরে অভয় শর্মার নামে একটি সঞ্চয় অ্যাকাউন্ট ছিল, একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা সহায়তা তহবিল। আমার বাবা এটি তোমাকে কখনো দেননি, কারণ তিনি সুযোগ পাননি, কিন্তু তিনি তোমাদের মা ছেলের কথা জানতেন। তিনি একবার বলেছিলেন, ওই যুবতী হয়তো শুধুমাত্র একজন নার্স, কিন্তু তার চোখে এমন কিছু আছে যা লোকেদের বিশ্বাস করতে বাধ্য করে। প্রিয়া কেঁদে ফেলল। চোখের জল চুপচাপ বয়ে চলল।
এখন অনুশোচনা বা আত্মদোষের নয়, এটি মুক্তি ছিল। এটি অনুভব করা ছিল যে তার ছেলে যদিও চলে গিয়েছিল, কখনো ভুলে যাওয়া হয়নি। অরিজিৎ ওখানেই বসে থাকলেন। তিনি নিজের হাত তার কাঁধের ওপর রাখলেন এবং কিছু বললেন না। এইবার এই নিস্তব্ধতাই একমাত্র জিনিস ছিল যা পূর্ণ ছিল। সেই সন্ধ্যায় যখন তারা আবাসিক চত্বর থেকে বেরোল, তখন প্রিয়া দরজায় থামল। শেষবারের মতো অ্যাপার্টমেন্টটি দেখল। আমি ভাবিনি যে আমি এখানে ফিরে আসতে পারব, কিন্তু আপনার কারণে আমি মোকাবেলা করার সাহস পেলাম। অরিজিৎ ধীরে তার হাত ধরলেন। কোনো মানুষ সবসময় অতীতে বাঁচতে পারে না, কিন্তু আমরা এটিকে একটি মজবুত ভবিষ্যৎ বানানোর জন্য ভিত্তি করতে পারি। প্রিয়া তাকে দেখল, একটি ছোট্ট হাসি দেখা দিল, কোমল কিন্তু দৃঢ়। তো কাল থেকে আমি আবার শুরু করব, একজন গৃহপরিচারিকা হিসেবে নয়, বরং একজন সহযোগী হিসেবে। অরিজিৎ ভ্রু তুললেন। সহযোগী? বর্ষণোত্তর ইন্দ্রধনু তহবিল। সে জবাব দিল, আমি আপনার সাথে সহনাম হতে চাই, যাতে সেটিকে আরও উন্নত করা যায়, শুধু অভয়ের জন্য নয়, বরং আমার মতো অন্য মায়েদের জন্যেও। অরিজিৎ কিছু বললেন না। তিনি শুধুমাত্র তার হাত শক্ত করে ধরে নিলেন, একটি প্রতিজ্ঞার মতো, যাকে শব্দের আবশ্যকতা ছিল না। তাদের পিছনে পুরাতন আবাসিক চত্বর ধীরে ধীরে সূর্যাস্তে ডুবে যাচ্ছিল। সামনে এক নতুন যাত্রা অপেক্ষা করছিল, এক যাত্রা যা শুধু দুই মানুষের ছিল না, বরং একটি ভাগ করা স্বপ্নের ছিল। দুঃখকে পাল্টানোর, ক্ষতিকে আশায় পরিণত করার, এবং এটি খ্যাতি বা পয়সার চেয়েও বেশি মূল্যবান ছিল। এটি সত্যিকারের ভালোবাসায় জারি জীবন ছিল। নভেম্বরের মাস শরতের শেষের শুষ্ক ঠান্ডা হাওয়ার সাথে কেটে গেল। ভিলায় জীবন এক বিরল শান্তিতে ফিরে এসেছিল। প্রতিদিন প্রভাতে প্রিয়া তাড়াতাড়ি উঠত, বাগানে পায়চারি করত এবং বাকি কর্মীদের জন্য প্রাতরাশ তৈরি করত। সে এখন আর একজন গৃহপরিচারিকা ছিল না, কিন্তু সে যত্ন নেওয়ার অভ্যাস বজায় রেখেছিল, যেন এটি তার ব্যক্তিত্বের একটি অংশ। অরিজিৎ আগের চেয়ে বেশি ব্যস্ত ছিলেন। তাকে না কেবল সিংহ গ্রেফতার হওয়ার ঘটনার পর কোম্পানির যন্ত্রাংশের পুনর্গঠন করতে হচ্ছিল, বরং বর্ষণোত্তর ইন্দ্রধনু তহবিলকে আবার শুরু করার পদক্ষেপগুলো বারিকি থেকে অনুসরণ করতে হচ্ছিল। কিন্তু যে জিনিসটি তাকে সবচেয়ে বেশি আশ্চর্য করেছিল, সেটি হল প্রিয়ার দক্ষতা। কেবলমাত্র কয়েক সপ্তাহে প্রিয়া তহবিলের জন্য একটি ছোট আকারের কিন্তু খুব আবেগপূর্ণ লঞ্চ অনুষ্ঠানের আয়োজন করল। সে সেই সব একক মায়েদের খুঁজে বের করল যাদের সত্যিই সাহায্যের প্রয়োজন ছিল। ব্যক্তিগতভাবে তাদের অবস্থা যাচাই করার জন্য তাদের কাছে গেল এবং পুরাতন রোগে ভোগা শিশুদের জন্য চিকিৎসা পরীক্ষা এবং সহায়তা কর্মসূচি তৈরির জন্য ডাক্তারদের সাথে সমন্বয় করল। প্রথমবার অরিজিতের মনে হল যে তিনি ব্যবসার থেকে বড় কিছু করছেন, এমন কিছু যাতে তিনি কেবল সম্মানই পেলেন না, বরং বিশ্বাসও। এক সন্ধ্যায় যখন তারা দুজনে ভিলার বারান্দায় বসে চাঁদকে উপরে উঠতে দেখছিল, অরিজিৎ বললেন, প্রিয়া, তুমি কি জানো, আগে আমি ভাবতাম যে আমার কাছে সবকিছু আছে, কিন্তু আসলে আমার কাছে কিছুই ছিল না। একটি অসম্পূর্ণ পরিবার, একটি অবিশ্বাস্য কোম্পানি, একটি বন্ধ হৃদয়। তিনি ঘুরে তাকে দেখলেন, তার চোখ শান্ত কিন্তু উজ্জ্বল ছিল। আর এখন আমার কাছে তুমি আছো। প্রতিদিন প্রভাতে জেগে ওঠার একটি কারণ আছে, কোনো মুখোশ না পরে। প্রিয়া ধীরে হাসল, তাহলে এটি কখনো নিজের সাথে আনবেন না। অরিজিৎ তার হাত ধরার জন্য নিজের হাত বাড়ালেন, কিন্তু ঠিক সেই সময় তার ফোন বাজল। এটি একটি অজ্ঞাত নম্বর ছিল। তিনি কেটে দিতে যাচ্ছিলেন, কিন্তু স্ক্রিনে দুটো শব্দ দেখা দিল, সতর্কতা। তিনি উঠলেন, একটু থামলেন। ক্ষমা করো, আমাকে এই কলটা নিতে হবে। প্রিয়া তাকে যেতে দেখল, তার মনে একটি হালকা অস্বস্তি হল। অরিজিৎ অধ্যয়ন কক্ষে গেলেন, দরজা বন্ধ করলেন এবং সোনার বোতাম টিপলেন। অন্য প্রান্তে একটি মানুষের গভীর কণ্ঠস্বর জানত বুঝে প্রতিটি শব্দ টানছিল, মিস্টার অরিজিৎ, অনেক সময় পরে। অরিজিৎ চোখ সরু করলেন, কে? আমার মনে হলো তুমি আন্দাজ করতে পারবে, বিশেষ করে নিজের প্রয়াত বাবার থেকে চিঠি পাওয়ার পর। অরিজিৎ ফোন শক্ত করে ধরলেন। সিংহ সবকিছু স্বীকার করে নিয়েছে। যদি তুমি তার পিছনে থাকো, তবে তোমার জানা উচিত যে আমার আর এই খেলায় কোনো আগ্রহ নেই। ও, কিন্তু আমি খেলার জন্য ফোন করিনি। আমি সেই যুবতীর সম্পর্কে সাবধান করার জন্য ফোন করেছি, যার ওপর তুমি বিশ্বাস করছ। অরিজিৎ থমকে থাকলেন। তুমি কার কথা বলছ? প্রিয়া, যার অতীত তোমার ভাবনার চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। অরিজিৎ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন, তার হৃদয় দ্রুত ধরফর করতে লাগল। তোমার কি মানে? তুমি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছ যে একজন নার্স যে নিজের সন্তান হারিয়ে ফেলেছে, কয়েকশো চাকরির আবেদনের মাঝখানে তোমার ভিলায় কেন রাখা হলো?
অরিজিৎ চুপ রইলেন। কারণ আমি ব্যবস্থা করেছিলাম, আমি তাকে ওখানে পাঠিয়েছিলাম। সে একবার তোমার বাবার সাথে যুক্ত একটি মামলার সাক্ষী ছিল এবং এখন সে তোমার পাশে আছে। এটি কি খুব বড় কাকতালীয় নয়? কল শেষ হয়ে গেল। অরিজিৎ অন্ধকারে চুপচাপ দাঁড়িয়েছিলেন। এইমাত্র শোনা শব্দগুলো ছোট চাকুর মতো তার স্মৃতির সেই অংশে গিয়ে বিঁধছিল যা তিনি শান্ত মনে করতেন। তিনি বিশ্বাস করতে চাইছিলেন না, কিন্তু তার বিবেক বলছিল যে সত্যটা জানার প্রয়োজন আছে, যদিও এর মূল্য সেই বিশ্বাস দিয়ে দিতে হয় যা তিনি এতদিন ধরে করে তুলেছিলেন। পরের দিন প্রভাতে অরিজিৎ বরাবরের মতো নাস্তার জন্য নিচে এলেন না। প্রিয়া তার ঘরের দরজা ধাক্কালো, কিন্তু কেউ সাড়া দিল না। সারা দিন সে তাকে দেখেনি। সন্ধ্যায় সে ফোন করার সিদ্ধান্ত নিল, কিন্তু অরিজিতের ফোন বন্ধ ছিল। রাতে ভিলাটি এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেল। লাইব্রেরিতে একাকী প্রিয়া তার ছেলের জিনিসের পুরাতন বাক্সটি আবারও খুলল। একজোড়া উলের মোজা, একটি ছোট নোটবুক যাতে কিছু নিষ্পাপ ছবি ছিল। সে প্রতিটি পাতায় ধীরে ধীরে হাত বোলাল। বুকে ব্যথা হলো, কিন্তু আগের মতো সেই তীব্র যন্ত্রণা ছিল না। সে পরিস্থিতির মোকাবেলা করা শিখে গিয়েছিল। কিন্তু যখন সে বাক্সের নিচে একটি ছোট খাম দেখল, যা সে হারিয়ে গেছে বলে মনে করত, তখন তার বুকটা হঠাৎ কেঁপে উঠল। এটি 2 বছর আগে সিংহের পক্ষ থেকে তাকে পাঠানো একটি আইনি ফার্মের সহযোগিতার আমন্ত্রণপত্র ছিল। বিষয়বস্তু খুব স্পষ্ট ছিল। সে তার হারিয়ে যাওয়া ছেলের জন্য ন্যায় বিচার পাইয়ে দিতে প্রিয়াকে আইনি সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল। একমাত্র শর্ত ছিল প্রিয়াকে অরিজিতেই বাবা এবং মায়া নামক এক মহিলার গোপন সাক্ষাতের ব্যাপারে সাক্ষ্য দিতে হবে। প্রিয়া সেই চিঠির কথা কখনো কাউকে বলেনি, কারণ সে কখনো এর জবাব দেয়নি, কিন্তু সে সেটা কখনো ছিঁড়েও ফেলেনি। ঘরের দরজা খুলে অরিজিৎ ভিতরে এলেন। তার চেহারায় রাগ বা শান্তি কিছুই ছিল না, শুধুমাত্র এক হিমশীতল ভাব ছিল। আমাকে কথা বলতে হবে। আমারও, প্রিয়া নোটবুকটি নিচে রাখতে রাখতে বলল। অরিজিৎ সামনের চেয়ারে বসে পড়লেন। তুমি কখনো কেন বলনি যে সিংহ তোমার সাথে যোগাযোগ করেছিল? প্রিয়া থেমে গেল। আপনি জেনে গেছেন। আমাকে সতর্ক করা হয়েছিল এবং আমি আইনি অফিসের রেকর্ড পরীক্ষা করেছি। তোমার হাতে যা আছে সেই একই আমন্ত্রণপত্রের একটি কপি সেখানে আছে। পরিবেশ যেন জমে গেল। প্রিয়া দীর্ঘশ্বাস নিল। আমি বলিনি কারণ আমার ভয় ছিল যে আপনি ভাববেন আমি কোনো উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছি। কিন্তু আপনি কি জানেন, যখন আমি ওই চিঠিটি পেয়েছিলাম তখন আমি আমার জীবনের সবচেয়ে খারাপ সময়ে ছিলাম। আমি শুধু চেয়েছিলাম কেউ আমার কষ্টটা বুঝুক। কিন্তু যখন আমি সেটি মন দিয়ে পড়লাম তখন তাতে মিথ্যার গন্ধ পেলাম। আমি মানা করে দিয়েছিলাম এবং তারপর আর যোগাযোগ করিনি। অরিজিৎ তাকে অনেকক্ষণ দেখলেন। শেষে তিনি প্রশ্ন করলেন, তাহলে এই ভিলায় কাজের জন্য আবেদন কেন করলে? তুমি কি জানতে এটা আমার পরিবারের? প্রিয়া মাথা নাড়ল। সত্যি বলতে হ্যাঁ, আমি এখানে এই জন্য আবেদন করিনি যে আমি আপনার কাছে পৌঁছাবো, বরং এই জন্য যে আমি জানতাম আপনার বাবা এখানে আমার মতো অনেক মায়েদের সাহায্য করেছিলেন। আমি বুঝতে চেয়েছিলাম যে তিনি আমাদের এত যত্ন কেন করতেন। আমি জানতে চেয়েছিলাম যে তিনিও কি আমার মতো কিছু হারিয়েছিলেন। অরিজিৎ চোখ বন্ধ করে নিলেন। সন্দেহের স্তরগুলো তার ভিতর উত্তাল তরঙ্গের মতো জেগে উঠল, কিন্তু তারপর সেই সত্য কণ্ঠস্বরে ধীরে ধীরে শান্ত হয়ে গেল। আমি মানুষের ওপর বিশ্বাস করা শিখেছি তোমার কারণে, তিনি ধীরে থেকে বললেন। কিন্তু যদি আর একবার তুমি কিছু লুকাও, তা সে ভয় থেকেই হোক বা ভালোবাসা থেকে, তবে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। প্রিয়া মাথা নিচু করে নিল। চোখের জল নিঃশব্দে ঝরল। জীবনে প্রথমবার আমি পালিয়ে যেতে চাই না। অরিজিৎ উঠে তার কাছে এলেন, নিচের হাত তার কাঁধে রাখলেন। তাহলে এখানেই থাকো, কিন্তু এইবার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষ হিসেবে নয়, আমার পাশে দাঁড়িয়ে থাকো। অতীত যাই হোক না কেন, তুমি বর্তমানে যেভাবে বাঁচছ সেটাই আমাকে বিশ্বাস যোগায়। প্রিয়া মাথা নাড়ল। ঠোঁট কামড়ে চোখের জল আটকানোর চেষ্টা করছিল সে, কিন্তু তার চোখে প্রথমবারের মতো এমন এক ব্যক্তির উজ্জ্বলতা ছিল যে নিজেকে ক্ষমা করে দিয়েছিল। বাইরে হালকা বর্ষণ শুরু হলো। অতীতের মখমলি পর্দা ধীরে ধীরে সরছিল। সেই সব মানুষের আসল চেহারা উন্মোচিত করছিল, যারা যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছিল এবং তবু একে অপরের জন্য থেমে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। সেই উত্তেজনাকর কথোপকথনের পর ভিলার পরিবেশ যেন ধীর হয়ে গেল। প্রিয়া এবং অরিজিৎ এখনও কথা বলতো, একসাথে খাবার খেত, বর্ষণোত্তর ইন্দ্রধনু তহবিলের চ্যারিটেবল পরিকল্পনা নিয়ে আলোচনা করত। কিন্তু তাদের মধ্যে একটি অদৃশ্য দূরত্ব ছিল, যেমন প্রত্যেকে একটি দড়ির 2 প্রান্তে দাঁড়িয়ে আছে এবং সামান্য টান লাগলে সবকিছু ছিঁড়ে যেতে পারে।
অরিজিৎ কম কথা বলতেন, তার চোখ প্রায়ই চিন্তামগ্ন থাকত, বিশেষ করে যখন তার বাবা শ্রী চৌধুরীর কথা আসত, যিনি গ্রুপের প্রতিষ্ঠাতা ছিলেন এবং যার মৃত্যু অনেক অমীমাংসিত রহস্য রেখে গিয়েছিল। প্রিয়া এটি অনুভব করত, কিন্তু সে আর গভীরে যাওয়ার সাহস করেনি, কারণ সে জানত যে একবার বিশ্বাসে ফাটল ধরলে তা ঠিক করার জন্য সময়ের প্রয়োজন হয়, বারবার সাফাই দেওয়ার নয়। শীতের শুরুতে একদিন যখন বাতাসে হিমেল ভাব মেশতে শুরু করেছে, অরিজিৎ পরিবারের ব্যক্তিগত উকিলের ফোন পেলেন। ওপাশ থেকে লোকটির গলা ছিল ঠান্ডা, কিন্তু তার কথায় এক দমবন্ধ করা ওজন ছিল। আমরা শ্রী চৌধুরীর ব্যক্তিগত সিন্ধুকে থাকা সব নথিপত্র পরীক্ষা করেছি। একটি অডিও রেকর্ডিং আছে যা আপনার শোনা উচিত। অরিজিৎ সেদিন দুপুরে আইনি অফিসে পৌঁছালেন। একটি বন্ধ ঘরে কেবল তিনি এবং একটি পুরাতন রেকর্ডার ছিল। উকিল তার সামনে একটি হেডফোন রাখলেন। আপনি নিশ্চিত? তিনি জিজ্ঞাসা করলেন। অরিজিৎ কোনো দ্বিধা ছাড়াই মাথা নাড়লেন। রেকর্ডিংটি একজন বৃদ্ধ মানুষের ভারী নিঃশ্বাস দিয়ে শুরু হয়েছিল। এটি তার বাবার কণ্ঠস্বর ছিল, গভীর, কর্কশ এবং অনুশোচনায় ভরা। আমি জানি না আমার যাবার পর কেউ এই রেকর্ডিং শুনবে কিনা, কিন্তু যদি কেউ শোনে তবে তার সত্য জানার অধিকার আছে। আমি কখনো মায়া নামের এক মহিলাকে ভালোবাসতাম, প্রকাশ্যে নয়, কোনো পরিচয় ছাড়াই। কিন্তু সে আমাকে শিখিয়েছিল সত্যিকারের অনুশোচনা কী। আমাদের একটি সন্তান ছিল, কিন্তু আমি তাকে স্বীকার করার সাহস করিনি, প্রতিষ্ঠার জন্য, পদের জন্য, কারণ আমি কাপুরুষ ছিলাম। অরিজিৎ চেয়ারের হাতল শক্ত করে ধরলেন। রক্ত তার মাথায় চড়ে গেল। তার হৃৎপিণ্ড যুদ্ধের ঠাকের মতো দ্রুত লাফাচ্ছিল। মায়া হল প্রিয়ার মা, কণ্ঠস্বর জারি থাকল, এবং প্রিয়া সেই মেয়ে যাকে আমি কখনো স্বীকার করিনি। আমি তাকে দূর থেকে দেখেছি, তহবিল তৈরি করে পরোক্ষভাবে সাহায্য করে নিজের ভুল সংশোধনের চেষ্টা করেছি, কিন্তু একবারও তার চোখে সরাসরি তাকানোর সাহস করিনি। অরিজিতের চালপাশের বাতাস যেন জমে গেল, তার ভিতরের একটি অংশ সেই মুহূর্তে ভেঙে পড়ল। সবকিছু ওলটপালট হয়ে গেল। যে যুবতীকে তিনি ভালোবাসছিলেন সে তার সৎ বোন ছিল। রেকর্ডিং শেষ হওয়ার পর তিনি অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকলেন। উকিল আর কিছু বললেন না, তিনি শুধুমাত্র টেবিলের ওপর একটি মোটা খাম রেখে দিলেন, যার ভিতরে ডিএনএ পরীক্ষার রিপোর্ট ছিল, যা 4 বছর আগে শ্রী চৌধুরী এবং প্রিয়ার মধ্যে করা হয়েছিল। ফলাফল ইতিবাচক ছিল। অরিজিৎ যখন অফিস থেকে বেরোলেন তখন অন্ধকার হয়ে গিয়েছিল। তিনি বাড়ি গেলেন না, তার বদলে তিনি মহানগরের রাস্তায় ঘুরে বেড়ালেন। হাওয়া এত জোরে ছিল যে গাড়ির জানালাও কাঁপছিল। প্রিয়ার ছবি বারবার তার মাথায় আসছিল, তার হাসি, তার ক্লান্তিতে হাত ধরা, তার নীরব অথচ ভালোবাসা ভরা আলিঙ্গন। সে জানে না, অরিজিৎ নিশ্চিত ছিলেন যে প্রিয়া নিজের পরিচয় সম্পর্কে কিছুই জানে না। সে তার পুরো জীবন এক স্বচ্ছ অতীতে কাটিয়েছে, বাবা ছাড়া, পরিচয় ছাড়া, এবং এই কথাটি না জেনেই যে মানুষটিকে সে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছে সে তার রক্তের আত্মীয় ছিল। অরিজিৎ একটি সেতুর ওপর গাড়ি থামালেন। আলোয় ঝলমল করা দিগন্তকে দেখলেন। তার সামনে দুটি পথ ছিল, নিজের গড়ে ওঠা ভালোবাসাকে বাঁচাতে সত্য লুকিয়ে রাখা, অথবা সবকিছু বলে দেওয়া, এবং তারপর সেই একমাত্র যুবতীকে হারিয়ে ফেলা যে এত বছরের শীতলতার পর তার মনকে উষ্ণ করেছে। 3 দিন পর অরিজিৎ ভিলায় ফিরলেন। প্রিয়া বাগানে হাইড্রেঞ্জিয়া ফুল কাটছিল, সেই ফুল যার কথা সে বলেছিল যে সে তার মায়ের সাথে রোজ প্রভাতে লাগাত। তাকে দেখে প্রিয়া হাসল, কিন্তু তার চোখে উদ্বেগের ছাপ ছিল। আপনি এতদিন কোথায় ছিলেন? আমি ফোন করেছিলাম কিন্তু লাগেনি। অরিজিৎ সাথে সাথে জবাব দিলেন না। তিনি তার সামনে বেঞ্চে বসে পড়লেন, তাকে অনেকক্ষণ দেখতে থাকলেন, যেমন তিনি তার চেহারার প্রতিটি রেখা মনে রাখার চেষ্টা করছিলেন। প্রিয়া, তুমি কি কখনো ভেবেছ যে ভালোবাসা সত্যের সাথে সাথে টিকে থাকতে পারে? তিনি থেমে গেলেন। আপনার মানে কি? অরিজিৎ একটি লম্বা দীর্ঘশ্বাস নিলেন, যেমন তিনি তার বুকের উপর রাখা বোঝার একটি অংশ নামিয়ে রাখছেন। আমি আমার বাবার শেষ অডিও রেকর্ডিং শুনেছি, যাতে তিনি স্বীকার করেছেন যে তার মায়া নামের এক মহিলার সাথে এক অবৈধ মেয়ে ছিল। প্রিয়া চমকে গেল, তার হাত থেকে কাঁচি মাটিতে পড়ে গেল। মায়া আমার মা, সে বলল, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কিন্তু মা আমার বাবার ব্যাপারে কখনো কিছু বলেনি। কারণ তিনি কখনো স্বীকার করেননি। অরিজিৎ মাথা নাড়লেন। কিন্তু তিনি তার নিজের মতো করে তোমাকে নিঃশব্দে রক্ষা করেছেন। তহবিল, তোমাকে ভিলায় কাজে রাখা, সবকিছু পরিকল্পনা মাফিক ছিল। প্রিয়া চুপ হয়ে গেল, তার হৃদয়ে বড় ঢেউ উঠছিল। ছোটবেলা থেকেই সে সবসময় ভাবত তার বাবাকে। এখন যখন সে উত্তর পেল, তখন তা এমন এক সত্য নিয়ে এলো যা গ্রহণ করা আরও কঠিন।
যে মানুষটিকে সে ভালোবাসত, যাকে সে সবচেয়ে বেশি ভরসা করত, সে তার সৎ ভাই হতে পারে। আপনি কি নিশ্চিত? তার গলা কাঁপছিল। অরিজিৎ ডিএনএ রিপোর্ট বের করলেন। প্রিয়া সেটি নিল এবং ধীরে ধীরে প্রতিটি লাইন পড়ল, যেমন তার নিজের চোখের ওপর বিশ্বাস হচ্ছিল না। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাহলে আমরা পারি না, অরিজিৎ ধীরে থেকে বললেন। একটি ঠান্ডা হাওয়া বাগানের ওপর দিয়ে বয়ে গেল, যাতে হাইড্রেঞ্জিয়ার পাপড়িগুলো এমনভাবে কেঁপে উঠল যেন তারা কাঁদছিল। প্রিয়া ঘুরে দাঁড়ালো, চোখের জল পড়তে শুরু করল। আমি কখনো একটি আদর্শ পরিবারের আশা করিনি। আমি শুধু এমন এক মানুষকে চেয়েছিলাম যে আমার প্রতি সৎ হবে। আমার মনে হয়েছিল আমি তাকে পেয়ে গেছি। অরিজিৎ উঠলেন এবং তার কাছে এলেন। আমারও তাই মনে হয়েছিল, কিন্তু কিছু সীমা আছে যা আমরা পার করতে পারি না, সমাজের জন্য নয়, বরং নিজের বিবেকের জন্য। তারা সেখানেই দাঁড়িয়ে থাকল, কেউ আর কিছু বলল না, শুধুমাত্র হাওয়ার শব্দ এবং ঠান্ডা বাতাসে ফুলের হালকা গন্ধ ছিল। শেষে প্রিয়া মাথা তুলল, যদিও তার চোখ লাল ছিল, কিন্তু আগের মতো ব্যথা ছিল না, বরং দৃঢ়তা ছিল। তাহলে আমি এখান থেকে চলে যাব। অরিজিৎ তাকে থামাতে যাচ্ছিলেন, কিন্তু প্রিয়া মাথা নেড়ে মানা করল। পালানোর জন্য নয়, বরং এই জন্য যে আমার একটি স্পষ্ট পরিচয়ের সাথে নতুন করে শুরু করার প্রয়োজন আছে। এখন আর গৃহপরিচারিকা হিসেবে নয়, কোনো গোপন প্রেমিকা হিসেবে নয়, এবং না কোনো অবৈধ সন্তান হিসেবে। আমি নিজে হব, প্রিয়া দেবী। অরিজিৎ আর কিছু বলতে পারলেন না। তিনি জানতেন এটাই সঠিক সিদ্ধান্ত ছিল, কিন্তু কখনো সঠিক জিনিসটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। 3 দিন পর প্রিয়া ভিলা থেকে চলে গেল, কোনো শোরগোল ছাড়া, কোনো বিদায় জানানো ছাড়া। শুধুমাত্র অরিজিতের টেবিলে একটি হাতে লেখা চিঠি রেখে গেল। তাতে সে লিখেছে, আমাকে নিজে হওয়ার, ভালোবাসার এবং ক্ষমা করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। যদিও আমাদের যাত্রা এখানেই শেষ হয়ে গেল, কিন্তু আমি জানি যে আমরা দুজনেই নিজের মতো করে এগিয়ে যাব, এমন এক হৃদয়ের সাথে যা যন্ত্রণায় পরিপক্ক হয়েছে। অরিজিৎ চিঠিটি পড়লেন, সেটি ভাঁজ করে ড্রয়ারে রেখে দিলেন। তিনি ব্যালকনিতে গেলেন, ধূসর শীতের আকাশের দিকে তাকালেন। সবকিছু বদলে গিয়েছে, কিন্তু একটি কথা তিনি নিশ্চিতভাবে জানতেন, মিথ্যা আর হিসেবের এই দুনিয়ায় তারা কখনো একে অপরের প্রতি সত্যিকারের সৎ ছিল। আর কখনো কখনো এগিয়ে যাওয়ার জন্য শুধু একবার সৎ হওয়াই যথেষ্ট হয়, যেমন ঝড়ের মধ্যে চলতে থাকা একটি ছোট শিখা। প্রিয়ার ভিলা থেকে যাওয়ার 3 মাস পর মহানগরে বসন্তকাল এলো। এমন এক ঋতু যা স্পষ্ট ছিল না, অর্ধেক স্যাঁতসেঁতে, অর্ধেক গরম। ঠিক সেই সব মানুষের মেজাজের মতো যারা ঝড় থেকে বেরিয়ে এসেছিল। অরিজিৎ এখনও প্রতিদিন নিয়মিত অফিসে যেতেন, মিটিং করতেন, প্রজেক্ট সামলাতেন এবং শত শত মানুষের সাথে হাত মেলাতেন। প্রশংসা ও সম্মান পেতেন তিনি। কিন্তু তার চোখ আগের মতো ছিল না, তাতে কিছু কোমলতার অভাব ছিল। এটি একটি এমন বাড়ির মতো ছিল যেখানে রাতে হলুদ আলো জ্বলত না। তিনি প্রিয়াকে অনুসন্ধান করেননি, কোনো ফোন বা বার্তাও করেননি। এই জন্য নয় যে তিনি তাকে স্মরণ করতেন না, বরং এই জন্য যে তিনি প্রিয়ার সিদ্ধান্তের সম্মান করতেন। তিনি একবার কথা দিয়েছিলেন যে যদি প্রয়োজন হয় তবে তিনি তাকে চলে যেতে দেবেন, আর এখন তাকে সেই কথা রাখতে হচ্ছিল। যদিও প্রতি রাতে তার হাসি মনে করে তার মন ছোট হয়ে আসত। মার্চের শেষে ইন্দ্রধনু তহবিলের এক্সিকিউটিভ বোর্ডের মিটিংয়ে এক সহকর্মী অরিজিৎকে একটি ফাইল দিল। এটি একটি দূরবর্তী প্রজেক্টের রিপোর্ট স্যার, নতুন কোঅর্ডিনেটর প্রিয়া দেবীর পক্ষ থেকে। অরিজিতের হাত হাওয়ায় থমকে গেল। তার হৃৎপিণ্ড এত জোরে লাফাচ্ছিল যেন প্রতিটি ঘুমিয়ে থাকা শিরা হঠাৎ জেগে উঠেছে। তিনি ফাইলটি খুললেন এবং প্রথম কয়েক লাইন পড়লেন। সেই একই সহজ, স্পষ্ট এবং আবেগপূর্ণ লেখার ধরন। সে নিজের ক্ষমতায় পাহাড়ি অঞ্চলের শিশুদের জন্য একটি চিকিৎসা সহায়তা কেন্দ্র শুরু করেছে, স্বেচ্ছাসেবকদের ডেকেছে এবং সেই সব উৎস থেকে সরঞ্জাম জোগাড় করেছে যা আগে কখনো ব্যবহৃত হয়নি। রিপোর্টের শেষে একটি ছোট হাতে লেখা নোট ছিল, যদি সম্ভব হয় তবে আমি আমার নামহীন কাজের পরিচয় বজায় রাখতে চাই। আমি কেবল একজন অবদানকারী হতে চাই, পরিচিত হওয়ার কোনো প্রয়োজন নেই। অরিজিৎ ধীরে থেকে হাসলেন। সে এখনও আগের মতোই ছিল, সবসময় মঞ্চের আলো থেকে পিছনে থাকা পছন্দ করত, কিন্তু সেই ছিল সেই জন যে পুরো মঞ্চটি তৈরি করেছে। 1 সপ্তাহ পর অরিজিৎ একটি ব্যবসায়িক ভ্রমণে বেরিয়ে পড়লেন, কাউকে কিছু না বলে, কোনো আগাম খবর না দিয়ে। তিনি শুধুমাত্র নিজের মনের না বলা ডাক অনুসরণ করছিলেন। একটি আঁকাবাঁকা বাস তাকে একটি গরিব পাহাড়ি গ্রামে পৌঁছে দিল, যেখানে একটি কাঁচা রাস্তা একটি ছোট স্বাস্থ্যকেন্দ্রের দিকে যাচ্ছিল। ঘরটি টিনের চাল আর কাঠের দেয়ালের ছিল।
ইটের চাল এবং কাঠের দেয়ালের ছিল, কিন্তু পরিষ্কার ও উজ্জ্বল ছিল। প্রিয়া একটি চর্মরোগে আক্রান্ত ছোট মেয়ের চুল কাটছিল। সে জানত না যে একজন মানুষ চুপচাপ পিছনে দাঁড়িয়ে তার প্রতিটি কাজ দেখছে, তার কোমল হাত, তার একাগ্র চোখ, তার সৌম্য হাসি, যেন তার নিজের বাড়ি। যখন সে ঘুরল এবং অরিজিতের চোখের দিকে তাকালো, সে স্তব্ধ হয়ে গেল। কাঁচি মাটি পড়ে গেল। আপনি এখানে কেন এসেছেন? সে জিজ্ঞাসা করল। তার গলা খুব ধীর ছিল। অরিজিৎ ধীরে ধীরে এগিয়ে এলো, কোনো দোষ বা রাগ ছাড়াই। কারণ আমি জানতাম তুমি এখানে আছো। দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকল। কিছুক্ষণ কেউ কিছু বলল না। আমার মনে হয়েছিল আমাদের আর কখনো দেখা হবে না, প্রিয়া ফিসফিস করে বলল। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু তারপর আমি উপলব্ধি করলাম যে কিছু মানুষ যত দূরে থাকে ততটাই স্পষ্ট হয় যে তাদের আমাদের কতটা প্রয়োজন। প্রিয়া তার মুখ নিচু করে নিল। হাওয়া তার কপালে কিছু চুল উড়িয়ে দিল। অরিজিৎ নিজের হাত বাড়িয়ে ধীরে থেকে সেগুলোকে একপাশে সরিয়ে দিলেন, যেন তাদের মধ্যে কখনো কোনো দূরত্ব ছিলই না। আমি তোমাকে ফিরিয়ে নিতে আসিনি, তিনি বললেন। আমি এটা বলতে এসেছি যে যদি তুমি এই পথ বেছে নাও তবে আমি তোমার সাথে চলব, কোনো পরিচয় ছাড়াই, কোনো চাপ ছাড়াই, শুধু দুজন মানুষ যারা জীবনের জন্য ভালো কিছু করতে চায়। প্রিয়া চোখ তুলে তাকে দেখল। তার চোখ ভিজে গিয়েছিল, কিন্তু আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল ছিল। আপনার ভয় লাগে না আমার আর আপনার বাবার মধ্যেকার সম্পর্কের সত্যটা নিয়ে? আমি আর একবার ডিএনএ টেস্ট করিয়েছি। অরিজিৎ তার কথা মাঝপথে থামিয়ে দিলেন। এবং তুমি আমার বোন নও। প্রিয়া স্তব্ধ হয়ে গেল। কি, আমার বাবার রেকর্ডিং কি মিথ্যে ছিল? রেকর্ডিং সত্য ছিল, কিন্তু তিনি ভুল করেছিলেন। মায়া তোমার নিজের মা ছিলেন না, তুমি একটি অনাথাশ্রম থেকে দত্তক নেওয়া মেয়ে ছিলে। তুমি এটা জানতে না, তোমার মাও কখনো বলেননি। প্রিয়া অবাক হয়ে দাঁড়িয়ে থাকল। অরিজিৎ হাসলেন এবং তার হাত ধরলেন। জীবন কখনো কখনো খুব নিষ্ঠুর হয় প্রিয়া, কিন্তু এটাই আমাদের দ্বিতীয় সুযোগ দেয়, যখন আমরা সাহসের সাথে এর মুখোমুখি হতে পারি। প্রশ্ন হলো, তুমি কি এটা ধরার সাহস করো? প্রিয়া মাথা নাড়ল। একটি মাথা নাড়া যেন দুই আহত আত্মার মাঝখানে সব বাধা, সব বরফের স্তরকে ভেঙে দিল। তারা একে অপরকে জড়িয়ে ধরল, খেলতে থাকা শিশুদের হাসির মাঝে, পাহাড়ের আশীর্বাদের মতো হাওয়ার মাঝে। পরের মাসগুলোতে অরিজিৎ এবং প্রিয়া প্রতিটি চ্যারিটেবল প্রোগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকল। এখন আর মহানগরের চাকচিক্য ছিল না, কোনো বিলাসবহুল ভিলা বা দামি গাড়ি ছিল না, শুধুমাত্র ধুলোবালি মাখা পথ ছিল। প্রতিটি বিপজ্জনক পাহাড়ি রাস্তায় শক্ত করে ধরা হাত, অসুস্থ শিশুদের দেখভালের জন্য ঘুমহীন রাত, এবং মোরগের ডাক ও কুয়াশার মাঝে প্রভাতে প্রভাতে ঘুম থেকে ওঠা। তারা মোবাইল স্বাস্থ্যকেন্দ্রের একটি শৃঙ্খলা তৈরি করল। ডাক্তারদের সেই সব দূরবর্তী গ্রাম পর্যন্ত পৌঁছাল যেখানে আগে কখনো কোনো নিয়মিত ডাক্তারের পা পড়েনি। শিশুদের টিকা দেওয়া হলো, বড়দের ওষুধ দেওয়া হলো, এবং রোগ প্রতিরোধের উপায় শেখানো হলো। একক মায়েদের দোকান খোলার জন্য এবং জৈব চাষ করার জন্য ছোট ঋণ দেওয়া হলো। জীবন ধীরে ধীরে বদলে গেল, ঠিক তাদের জীবনের মতোই। প্রিয়া তহবিলের এক নীরব প্রতীক হয়ে গেল, আর অরিজিৎ নিজের জীবনে প্রথমবার জানলেন যে নামের জন্য নয়, বরং নিজের প্রকৃত মূল্যের জন্য বাঁচা কেমন হয়। এক বসন্তের সন্ধ্যায় যখন তারা একটি পাহাড়ের নিচে একে অপরের পাশে বসেছিল, প্রিয়া নিজের মাথা অরিজিতের কাঁধে রাখল এবং ধীরে থেকে জিজ্ঞাসা করল, আপনার কি মনে হয় যদি অতীতে সেই ট্র্যাজেডিগুলো না হতো তবে আমরা আলাদা থাকতাম? অরিজিৎ ধীরে থেকে তার হাত টিপে ধরলেন। হয়তো, কিন্তু আমি অতীতে কোনো কিছুই বদলাতে চাই না, যদি তা আমাকে এখানে তোমার কাছে নিয়ে না আসত। প্রিয়া হাসল। চোখের জল তার গালে গড়িয়ে পড়ল, কিন্তু সেগুলো এখন আর দুঃখে যাচ্ছিল না, বরং সেই ব্যক্তির জল ছিল যে জীবনের গোলকদাধায় এত বছর হারিয়ে থাকার পর অবশেষে নিজের ছোট্ট পথটি খুঁজে পেয়েছে, এবং সেই ছোট্ট পথটি এখন আর একা ছিল না। এপ্রিলের দিনগুলোতে প্রভাতের আবহাওয়া ঠান্ডা কিন্তু কোমল ছিল, যেমন একটি পাতলা কম্বল যা পাহাড়ের শ্রেণীগুলোকে জড়িয়ে আছে। মোবাইল স্বাস্থ্যকেন্দ্রে আজ খুব ভিড় ছিল না। প্রিয়া গ্রামের লোকেদের সাধারণ চেকআপের শেষ রেকর্ডগুলো লিখছিল। সে ছোট জানালা দিয়ে বাইরে দেখল, যেখানে প্রভাতের আলো ছাদের পাতার ফাঁক দিয়ে চুইয়ে পড়ছিল, তার কলম ধরা হাতের ওপর পড়ছিল। তার মন বাইরের পাতলা কুয়াশার মতো হালকা ছিল, কিন্তু এটা জানার জন্য যথেষ্ট উষ্ণ ছিল যে সে সঠিক পথে বাঁচছে। অরিজিৎ আদা দেওয়া গরম চায়ের একটি কাপ নিয়ে ভিতরে এলো, সেটি তার সামনে রাখলেন। তিনি তার পাশে বসে পড়লেন, কিছু না জিজ্ঞাসা করে শুধু চুপচাপ নিজের হাত তার কাঁধে রাখলেন। একটি ছোট অভ্যাস যা তার মনকে মমতায় কাঁপিয়ে দিল। কাল রাতে মহানগর থেকে একটি দল এসেছিল।
তারা এখানে একটি স্থায়ী ক্লিনিক বানাতে সাহায্য করতে চায়, অরিজিৎ বললেন। তার চোখে উৎসাহ কিন্তু চিন্তাও ছিল। তাহলে আমাদের আর মোবাইল ক্যাম্প লাগাতে হবে না? প্রিয়া কিছুটা সন্দেহের সাথে জিজ্ঞাসা করল। অরিজিৎ মাথা নাড়লেন। হলে সবকিছু ঠিক থাকে, কিন্তু তাদের একটি শর্ত আছে। তারা নির্মাণ কাজে গ্রুপের নাম অন্তর্ভুক্ত করতে চায় এবং একে একটি সিএসআর প্রচারবিন্দু হিসেবে ব্যবহার করতে চায়। প্রিয়া চুপ থাকল। সে নিজের চা ধীরে ধীরে নাড়ল। আদার গন্ধ নাকে এলো, তীব্র এবং অকৃত্রিম। আপনি কি ভাবেন? সে জিজ্ঞাসা করল। অরিজিৎ চেয়ারে হেলান দিয়ে বসলেন। তার চোখ পাহাড়ের দিকে ছিল। আমি একসময় ইমেজ ও প্রতিষ্ঠাকে খুব গুরুত্ব দিতাম, কিন্তু এখন আমার মনে হয় যদি এতে বেশি মানুষের সাহায্য হয় তবে এটা এর যোগ্য। শুধু আমি এটা চাই না যে এই জায়গাটি নিজের সারল্য ও সত্যতা হারিয়ে ফেলুক। প্রিয়া হাসল। আমরা একে সঠিক উপায়ে বেঁচে থেকে এবং কাজ করে বজায় রাখতে পারি, লোক দেখানোর প্রয়োজন নেই। অরিজিৎ মাথা নাড়লেন। তার চোখ ঘাসের ডগার শিশিরের মতো উজ্জ্বল ছিল। দুপুরে তারা স্বেচ্ছাবকদের একটি দলকে একটি গ্রামে নিয়ে গেল, যেখানে কিছু পরিবার পাহাড়ের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকত। রাস্তাটি বিপজ্জনক ছিল। কাদা মোটরসাইকেলের চাকার সাথে আটকে যাচ্ছিল, কিন্তু প্রত্যেকে খুশি ছিল। শিশুরা হাসতে হাসতে পিছনে ছুটছিল। তাদের চুল সোনালি ছিল, পা খালি ছিল। প্রিয়া একটি অপুষ্টিতে ভোগা মেয়ের নাক মুছে দেওয়ার জন্য ঝুঁকল এবং তারপর তাকে সাবান দিয়ে হাত ধোয়া শেখাল। এই দৃশ্যটি দেখে দলের একজন ডিরেক্টর স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ ভিজে এলো। আমরা এত বছর ধরে দান করছি, কিন্তু আমরা কখনো আপনার মতো এত শান্ত মানুষ দেখিনি, তিনি বললেন। আপনি না কেবল তাদের সুস্থ থাকতে সাহায্য করছেন, বরং তাদের এটাও দেখাচ্ছেন যে তাদের সম্মান করা হয়। প্রিয়া কোনো জবাব দিল না, শুধু হাসল এবং নিজের কাজ করতে থাকল। তার কাছে এটা কোনো বড় ব্যাপার ছিল না, শুধু হৃদয় থেকে করা একটি কাজ ছিল। সেরাতে দলের সাথে রাতের খাবারের পর অরিজিৎ এবং প্রিয়া একটি ছোট কাঠের ঘরে একটি ঝর্ণার পাশে বসল। জলের কলকল শব্দ একটি মনোরম ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো ছিল। প্রিয়া একটি নোটবুক খুলল এবং অরিজিৎকে দিল। আমি গত কয়েক মাসে একটি ডায়েরি লিখেছি, সে বলল, যা আমরা করলাম, যাদের সাথে দেখা হলো এবং সেই সব মুহূর্ত যখন আমি অনিশ্চিত অনুভব করছিলাম। অরিজিৎ প্রতিটি পাতা উল্টে দেখলেন। প্রতিটি লাইন পরিষ্কার ও পরিচ্ছন্ন ছিল। কিছু জায়গায় লেখা ছিল আঁকাবাঁকা, যখন সে তাড়াহুড়ো করে লিখেছে। একটি অংশে সে ভিলা থেকে দূরে নিজের প্রথম দিনের ভয়ের কথা লিখেছে। একটি অংশে সেই খুশির কথা লিখেছে যখন একটি অপুষ্টিতে ভোগা ছেলে হাসতে শিখে গিয়েছে। কিছু পাতা চোখের জলে ভেজা ছিল এবং কিছু লাইন হাসিতে ভরপুর ছিল। আমি এই বইটি একটি ছোট পুস্তিকা হিসেবে প্রকাশ করতে চাই, প্রিয়া ধীরে থেকে বলল। সেই সব মানুষদের আশার আলো দেখানোর জন্য যারা কখনো জানত না যে তারা আবারও শুরু করতে পারে। বিখ্যাত হওয়ার জন্য নয়, বরং এই জন্য যে যদি কেউ হতাশ হয় তবে সে যেন জানতে পারে সুরঙ্গের শেষে আলো আছে। অরিজিৎ তাকে অনেকক্ষণ দেখলেন। আর আমি, তুমি কি মনে করো যদি আমার নামও সেই শেষ পাতাগুলোতে থাকে? তিনি তাকে দেখলেন। তার চোখ পাহাড়ের পিছন থেকে সদ্য ওঠা চাঁদের মতো ছিল। যদি আপনি চান তবে আপনার নাম সবসময় সেখানে থাকবে, না কেবল বইতে, বরং আমার হৃদয়েও। তারা একে অপরের ওপর ঝুঁকে এলো এবং আর কিছু বলার প্রয়োজন ছিল না, কারণ যা কিছু বলার প্রয়োজন ছিল তারা তা বেঁচেছে, তার মধ্য দিয়ে গিয়েছে এবং তাকে পুরো নিঃশব্দে বুঝেছে। কয়েক মাস পর ঝলমলে আলো নামক স্থায়ী ক্লিনিকটি উদ্বোধন করা হলো। কোনো রঙিন ব্যানার ছিল না, কোনো সংবাদ মাধ্যমের ভিড় ছিল না, শুধুমাত্র মানুষ হাসি মুখে একে অপরের হাত মেলাচ্ছিল। কিছু বৃদ্ধ মানুষ ছিলেন যাদের প্রথমবারের মতো রক্তচাপ মাপা হয়েছে, কিছু শিশু ছিল যাদের পুরোপুরি টিকা দেওয়া হয়েছে, এবং কিছু হৃদয় ছিল যাদের না কেবল ওষুধ দিয়ে বরং বিশুদ্ধ দয়া দিয়ে সুস্থ করা হয়েছে। অরিজিৎ আধিকারিক হিসেবে গ্রুপ থেকে পদত্যাগ করলেন। একজন নির্ভরযোগ্য বন্ধুকে দায়িত্ব বুঝিয়ে দিলেন। তিনি তার পুরো সময় চ্যারিটেবল তহবিল ও দূরবর্তী অঞ্চলের জন্য উৎসর্গ করার সিদ্ধান্ত নিলেন, যেখানে পেট ভরা খাবার ও শিক্ষার স্বপ্ন আজ অনেকের জন্য অনেক দূরে। প্রিয়া এখন কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র নেটওয়ার্কের রিজিওনাল কোঅর্ডিনেটর ছিল। সে আর সেই গৃহপরিচারিকা ছিল না, বরং এক আত্মবিশ্বাসী মহিলা ছিল, যার নিজের কণ্ঠস্বর ছিল এবং যার ভালোবাসা পাহাড়ি ধাপ চাষের পাকা ফসলের মতো ছড়িয়ে গিয়েছে। আমার নিজের ছোট পথ নামক বইটি নিঃশব্দে প্রকাশিত হল, কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ল। এটি পড়ার পর অনেকে চ্যারিটেবল কেন্দ্রগুলোতে পৌঁছালো। কেউ স্বেচ্ছাসেবক হতে চাইল, কেউ শুধু তাকে জড়িয়ে ধরে কাঁদার জন্য এলো। সেই জিনিসটি লেখার জন্য ধন্যবাদ
যা আমি এতদিন স্বীকার করার সাহস পাচ্ছিলাম না। শরতের শুরুতে একদিন অরিজিৎ এবং প্রিয়া স্বেচ্ছাসেবার জন্য প্রস্তুতি নেওয়া ছাত্রদের একটি দলের সাথে দেখা করতে মহানগরে ফিরল। তারা সেই ভিলার সামনে থামল যেখানে সব গল্পের শুরু হয়েছে। লোহার গেটটি এখনও আগের মতোই গর্বের সাথে দাঁড়িয়েছিল, কিন্তু ভিতরে একটি খাঁখা বাড়ি ছিল। শ্যাওলা রাস্তাটিকে রেখে দিয়েছে। আমাদের কি ভিতরে যাওয়া উচিত? প্রিয়া জিজ্ঞাসা করল। অরিজিৎ কিছুক্ষণ চুপ থাকলেন এবং তারপর মাথা নাড়লেন। না, তিনি ভাবলেন অতীতকে বন্ধ করে দেওয়া উচিত। আমরা কত দূরে চলে এসেছি তা দেখার জন্য পেছনে ফেরার প্রয়োজন নেই, শুধু এটা জানতে হবে যে আমরা সঠিক দিকে যাচ্ছি। প্রিয়া তার হাত ধরল এবং একসাথে ঘুরে দাঁড়াল। সামনে সূর্যের আলো গাছ থেকে ছলছল করে নামছিল, পাথরের বাঁধানো রাস্তায় সোনালি রেখা তৈরি করছিল। একটি সহজ কিন্তু এতটাই মজবুত ছোট পথ, যা জীবনের ঝড় থেকেও পার করে নিয়ে যেতে পারে। আর সেখানে তারা একে অপরের হাত ধরে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, যেমন ঝড়ের টুকরো যা কখনো যন্ত্রণায় ছিল, এখন একসাথে মিলে এক নতুন, পূর্ণ এবং আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল আকার তৈরি করছে। বন্ধুরা, আপনারা সবাই কোথা থেকে বলছেন? এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেখানেই থাকুন সবসময় খুশি ও নিরাপদে থাকুন। যদি আপনাদের কাছেও কোনো এমন আকর্ষণীয় গল্প থাকে তবে তা আমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করুন।